আমরা পড়তে চলেছি কি স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র কথার অর্থ কি ম্যাম? স্নায়ুতন্ত্র আমরা কেন পড়বো? কারণ এখান থেকে কিন্তু বেশ ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের হবে। স্নায়ুকোষ, নিউরোগ্লিয়া, স্নায়ু, এই তিনটে জিনিস নিয়ে স্নায়ুতন্ত্র গঠিত হয়। খুব ভালোভাবে কিন্তু নিউরনের ছবিটা তোমরা প্র্যাকটিস করবে, যেটা 5 মার্কসের কোশ্চেন হিসেবে কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসওই বাংলা। এগেইন তোমাদের জন্য আরও একটা ভিডিও নিয়ে কিন্তু চলে এসেছি। অলরেডি তোমরা পড়ে ফেলেছো উদ্ভিদ হরমোন, প্রাণী হরমোন। আজকে কিন্তু আমরা পড়তে চলেছি এই জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়ের একদম লাস্ট দুটো টপিক। কি কি? প্রাণীদের সাড়া প্রদান ও ভৌত সমন্বয়, মানে আমরা স্নায়ুতন্ত্র সম্পর্কে পড়বো, যে স্নায়ুতন্ত্র জিনিসটা কি, আর প্রাণীদের সাড়া প্রদানের আরেকটি প্রকার হিসেবে গমন। এই পুরোটা কিন্তু আজকের ক্লাসে আমরা কমপ্লিট করতে চলেছি। তো একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ অনেক ইন্টারেস্টিং ওয়েতে কিন্তু আমরা এই চ্যাপ্টারটা ডিল করব। অনেক 3D অ্যানিমেশনের মাধ্যমে আমরা সমস্তটা কিন্তু বোঝার চেষ্টা করব। তো চলো আর দেরি না করে একদম শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই বলি, এই যে আমরা পড়তে চলেছি কি স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র কথার অর্থ কি ম্যাম? স্নায়ুতন্ত্র আমরা কেন পড়ব? দেখো, চ্যাপ্টারের যে মেন চ্যাপ্টারের নাম কি? জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। এর আগে 3টে চ্যাপ্টারে আমরা কি দেখেছি? যে এই জীবজগৎ বা যে কোনো লিভিং অর্গানিজম পরিবেশের সাথে ইন্টারাক্ট করছে। কিভাবে ইন্টারাক্ট করছে? কেউ তোমাকে ডাকছে, তুমি সাড়া দিচ্ছ, তাই না? তারপরে কোনো কাজ কেউ করতে বললে তুমি সেটা করে দিচ্ছ। বা উদ্ভিদও কিন্তু আমরা দেখেছি সংবেদনশীল, সেও উত্তেজনায় সাড়া দেয়। তাহলে এই সমস্ত বিষয়গুলো কিভাবে ঘটছে? অলরেডি আমরা দেখেছি যে হরমোন পড়েছি। হরমোন এক ধরনের রাসায়নিক সমন্বয়ক হিসেবে কাজ করছে। সে এক ধরনের মেসেজ ব্রেনকে পাঠায়, ঠিক আছে? সেখান থেকে কাজ হচ্ছে। এবার আর এক ধরনের সমন্বয়ক আমাদের বডিতে কিন্তু প্রেজেন্ট, যেটাকে আমরা বলি স্নায়ুতন্ত্র। ধরো আমাদের পুরো দেহে একটা ওয়্যারিং সিস্টেম রয়েছে, মানে তারের মতন প্রচুর তার ছড়িয়ে রয়েছে। কি তার ছড়িয়ে রয়েছে? ধরো তোমাকে কেউ ডাকলো, তুমি শুনতে পেলে, তাহলে তোমার কান কি হলো? পরিবেশের ওই উদ্দীপনাটা রিসিভ করলো, তাই তো? তাহলে তোমার কানে এমন কিছু স্নায়ু বা এমন কিছু তার যুক্ত আছে, যে তার দিয়ে ওই শ্রবণ বা ডাক যেটা তুমি শুনলে, সেই শ্রবণটা কোথায় পাঠাচ্ছে? তোমার একদম ব্রেনে। ব্রেনটা কি? ব্রেন হচ্ছে আমাদের পুরো দেহের একদম হেড পোর্শন, মানে প্রধান, যেখানে সব কাজ মেনটেন হয়। তো আমাদের ব্রেনে চলে যাচ্ছে ওই তারের মাধ্যমে সেই শ্রবণটা, যেটা তুমি শুনলে। ব্রেন কি করবে? ব্রেন এবার বলবে, ঠিক আছে, ও ডাকলো, তাহলে এর পরিবর্তে আমাকে কি করতে হবে? একটা সাড়া দিতে হবে। এবার সাড়া তো তুমি কান দিয়ে দেবে না, সাড়া দেবে মুখ দিয়ে, ঠিক আছে? তাহলে ব্রেন কি করবে? আর এক ধরনের তার, যেটা মুখের সাথে কানেক্টেড, সেখানে ওই শ্রবণটা পাঠিয়ে দেবে, মানে বার্তাটা, যে তোমাকে কি বার্তা দিতে হবে ওই ডাকের পরিপ্রেক্ষিতে, সেই বার্তাটা ব্রেন তোমার মুখে পাঠিয়ে দিল এবং তুমি মুখ দিয়ে কথা বললে। তাহলে এই যে সিস্টেমগুলো হচ্ছে, এই সিস্টেমগুলো কারা মেনটেন করছে? এইগুলোকেই বলছি আমরা স্নায়ুতন্ত্র। তো আমাদের দেহে যত অর্গান রয়েছে, ধরো তোমার হাতে গরম জল পড়ে গেল, তো ওই গরম জল, সেটা কি? ওই যে গরম অনুভূত হচ্ছে, কেন হচ্ছে? কারণ তোমার স্কিনে থাকা কিছু রিসেপ্টর ওই উদ্দীপনাটাকে রিসিভ করেছে, রিসিভ করে কোথায় পাঠিয়ে দিল? ব্রেনে পাঠিয়ে দিল। আর তার ফলে তুমি চিৎকার করে উঠলে, বা ওখানে মলম লাগাচ্ছ, বা ঠান্ডা জল দিচ্ছ, এগুলো করছো। তাহলে এই যে সাড়া, উদ্দীপনার বিরুদ্ধে যে সাড়া, এই সমস্ত কিছুগুলো কে মেনটেন করছে? আমাদের স্নায়ুতন্ত্র মেনটেন করছে, ঠিক আছে? আর এই স্নায়ুতন্ত্র সম্পর্কেই আমরা পড়বো। এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, পুরো বডিতে একটা তারের মতন সিস্টেম। হ্যাঁ, এত তারের মতন সিস্টেম কিন্তু দেখতে পাওয়া যায়। আর এর মধ্যে এই যে প্রধান তোমরা দেখতে পাচ্ছ, ব্রেন আর স্পাইনাল কর্ড, এই দুটোকে কি বলা হচ্ছে? এই যে এটা হচ্ছে কি আমাদের ব্রেন বা মস্তিষ্ক, যে হচ্ছে এই সমস্ত যত উদ্দীপনা রিসিভ হচ্ছে, সে ওখানে, মানে ওখানে গিয়ে কালেক্ট হচ্ছে সব কিছু। আর এই যে এইটাকে আমরা কি বলবো? এটাকে বলবো সুষুম্নাকাণ্ড, সুষুম্নাকাণ্ড বা স্পাইনাল কর্ড, ঠিক আছে? এটা হচ্ছে ব্রেন, আর এটা হচ্ছে স্পাইনাল কর্ড, ঠিক আছে? তাহলে এরা কি করছে? এই যে এখান থেকে ধরো, আমি এখানে যদি একটা সিস্টেম বলি, ধরো এই তোমার হাত, দেখো কি সুন্দর হাত আঁকছি, এই তোমার হাত। এবার এখানে কেউ টাচ করলো, তাহলে এখানটা ধরো, এখানে একটা তার রয়েছে,
যেটা গিয়ে সোজা কোথায় যুক্ত, এটা ধরো তোমার ব্রেনে গিয়ে যুক্ত। তো এখানে কি হলো, এই যে উদ্দীপনা আসলো, কি আসলো, উদ্দীপনাটা কি, কেউ টাচ করতে পারে বা কোনো গরম জল পড়তে পারে বা কোনো কিছু, উদ্দীপনা একটা এলো। উদ্দীপনার ফলে এই তারের মধ্যে দিয়ে একটা স্টিমুলাস বয়ে গেল বা উদ্দীপনা বয়ে গেল, ঠিক আছে। তাহলে এই তারের মধ্যে কি আছে, এই তারগুলোকে আমরা কি বলবো, এই তারগুলোকে আমরা কি বলবো, এই তারগুলোকে বলবো স্নায়ু। কি বলবো তারগুলোকে, স্নায়ু। এই স্নায়ুর মধ্যে আমি যদি এই স্নায়ুটাকে বড় করে আঁকি, এই ধরো স্নায়ুটাকে যদি বড় করে আঁকি, এর মধ্যে কিন্তু অনেক কিছু রয়েছে। কি আছে এর মধ্যে, এরকম ধরনের কিছু পদার্থ দেখতে পাওয়া যায়। এবার বলবে ম্যাম এগুলো আমরা জানি, নিউরন, হ্যাঁ নিউরন সম্পর্কে আমরা আসবো। তো এরকম বিভিন্ন ধরনের নিউরন, তারপরে নিউরোগ্লিয়া, মানে বেশ কিছু কোষ, এরকম প্রচুর কিছু এই স্নায়ুর মধ্যে রয়েছে। তাহলে এই স্নায়ুর মধ্যে কি রয়েছে, নিউরোগ্লিয়া, বিভিন্ন ধরনের কোষ প্রেজেন্ট রয়েছে। তো যখন উদ্দীপনা আসছে, উদ্দীপনা এই জায়গাটাতে কি হলো, রিসিভ করার পর এ কি করছে, কোথায় পাঠাচ্ছে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে। এটা কি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পাঠিয়ে দিল। এবার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা ব্রেন ভাবছে আমাকে তো কি করতে হবে, ওখানে উদ্দীপনা এসছে মানে কেউ ডেকেছে, আমাকে মুখ দিয়ে সাড়া দিতে হবে। তখন সেই সাড়াটা কোথায় চলে গেল, সাড়াটা চলে যাবে এখান থেকে, ধরো তোমার মুখ এখানে ধরো মুখ রয়েছে, এই জায়গাটা ধরো মুখ। তাহলে কিছু এরকম তার মুখের সাথে কানেক্টেড, কারণ ব্রেনের সাথে দেখছো ব্রেন আর স্পাইনাল কর্ড থেকে বিভিন্ন তার বিভিন্ন দিকে ছড়িয়ে গেছে, মানে প্রত্যেকটা অর্গানের সাথে আমাদের যত অঙ্গ আছে সব কিছুর সাথে কানেক্টেড আছে, ঠিক আছে। তাহলে ব্রেন থেকে কি হলো, ব্রেন থেকে স্টিমুলাস বা উদ্দীপনার বিরুদ্ধে একটা সাড়া এলো, ঠিক আছে। এ কি করছে, এদিক দিয়ে সাড়া দিচ্ছে, যার ফলে মুখের পেশিগুলো কি সংকুচিত হচ্ছে বা জিভের পেশিগুলো সংকুচিত হচ্ছে এবং আমরা কথা বলছি বা সাড়া দিলাম। তাহলে মুখের মাধ্যমে এটা কি হলো, সাড়া দিলাম। তাহলে এই যে পুরো সিস্টেমটা, এখানে কি হলো, উদ্দীপনা গ্রহণ হলো। তাহলে এই স্নায়ুটাকে আমরা কি বলবো, অন্তর্বাহী স্নায়ু, ভেতরে বহন করে নিয়ে গেল, আর একটা সারা বাইরের দিকে নিয়ে এলো, এটাকে কি বলবো, বহির্বাহী স্নায়ু। তো এভাবে পুরো সিস্টেমটা মেনটেন হয়। তো আমাদের বডিতে এরকম অনেক কাজ হয়, যত কাজ আমরা করছি সবই কিন্তু আমাদের স্নায়ুতন্ত্র মেনটেন করছে, ঠিক আছে। তো এই স্নায়ুতন্ত্র সম্পর্কে কিন্তু এবার আমরা ডিটেল পড়তে চলেছি, ঠিক আছে। আচ্ছা, তো চলো নেক্সট কি আছে, বলছে স্নায়বিক নিয়ন্ত্রণ ও সমন্বয় বলতে কি বোঝায়, যেটা আমরা পড়লাম এক্ষুনি, এটা বলতে কি বোঝায়। বলছে কোনো উদ্দীপনার সাপেক্ষে সাড়া প্রদানের ক্ষেত্রে স্নায়ুতন্ত্র দ্বারা প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের নিয়ন্ত্রণ হলো স্নায়বিক নিয়ন্ত্রণ, যেটা তোমাদের ছবির মাধ্যমে বোঝালাম ওটাই। তারপরে কি বলছে, সাড়া প্রদানের সময় বিভিন্ন অঙ্গের মধ্যে স্নায়ুকলা দ্বারা যে ভৌত সংযোগ গড়ে ওঠে তাকে স্নায়বিক সমন্বয় বলে। মানে আমাদের বডিতে এই যে ছবিটা দেখো, এই যে কি বললো, স্নায়বিক সমন্বয় বলতে কি বোঝায়, সরি স্নায়বিক নিয়ন্ত্রণ, মানে এই যে উদ্দীপনা এলো তার বিরুদ্ধে সাড়া দেওয়া হলো, এটা হচ্ছে স্নায়বিক নিয়ন্ত্রণ। কে নিয়ন্ত্রণ করলো, আমাদের ব্রেন আর স্পাইনাল কর্ড, এই দুজন মিলে নিয়ন্ত্রণ করে, তাই এদেরকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বলা হয়, এরা দুজন মিলে মেনটেন করে। আর এখানে কি বলা হয়েছে, যে সাড়া প্রদানের সময় বিভিন্ন অঙ্গের মধ্যে স্নায়ুকলা দ্বারা যে ভৌত সংযোগ গড়ে ওঠে, যেমন এই যে ব্রেনের সাথে মুখের একটা কানেকশন রয়েছে, স্নায়ুকলা দ্বারাই তো গঠিত। স্নায়ুকলা মানে কি, কলা মানে অনেক কোষের সমন্বয়, অনেকগুলো কোষকে একত্রে আমরা কলা বলি। আর স্নায়ুকলা মানে এই যে ভেতরে অনেক স্নায়ু কোষ রয়েছে, নিউরন রয়েছে, নিউরোগ্লিয়া রয়েছে, তাহলে এইগুলো হচ্ছে স্নায়ু কোষ, একাধিক স্নায়ু কোষ একসাথে রয়েছে, তাই এটাকে আমরা কি বলছি, স্নায়ুকলা। আর এই স্নায়ুকলা কার সাথে যুক্ত, মুখের সাথে যুক্ত বা অন্যান্য বিভিন্ন অর্গানের সাথে যুক্ত। তাহলে এদের মধ্যে যে ভৌত সমন্বয় গড়ে উঠছে, যে কানেকশন তৈরি হচ্ছে, এটাকেই বলছি আমরা কি, স্নায়বিক সমন্বয়। আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে প্রত্যেকের কাছে। আচ্ছা, এবার দেখি স্নায়বিক পথ কাকে বলে।
স্নায়বিক নিয়ন্ত্রণ কিভাবে হয়, মানে কাজ কিভাবে হয় দেখলাম, এবং কিভাবে তার কার কার মধ্যে সমন্বয় হয়েছে সেটা দেখলাম। এবার বলছি স্নায়বিক পথ মানে কোন পথে বাহিত হচ্ছে। তাহলে এই যে আমি একটু আগে এটা বললাম, এখানে কে রয়েছে? ব্রেন, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, ব্রেন রয়েছে। তাহলে কি হলো? স্নায়বিক পথ কোন পথে এলো? ধরো উদ্দীপনা, উদ্দীপনা ফার্স্টে আসছে। উদ্দীপনা কোথা দিয়ে রিসিভ হচ্ছে? উদ্দীপনা রিসিভ হচ্ছে গ্রাহক অঙ্গ দ্বারা। তাহলে এটা হচ্ছে কি? গ্রাহক অঙ্গ বা রিসেপ্টর বলতে পারি। এই গ্রাহক অঙ্গ থেকে কোথায় চলে যাবে? অন্তর্বাহী স্নায়ু, অন্তর্বাহী স্নায়ু। এই অন্তর্বাহী স্নায়ুর মাধ্যমে কোথায় পৌঁছবে? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পৌঁছবে। এটা কি? এটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। ঠিক আছে, তাহলে এখানে কি হলো? এখানে যদি আমি দেখাই, ফার্স্ট ধরো এই একটা ছিল, কি ছিল? একটা স্নায়ুকোষকে আমি দেখালাম, স্নায়ুকোষ মানে নিউরনকে আমি দেখালাম। তো ফার্স্ট কোনো না কোনো স্নায়ুকোষ তো ধরো রিসিভ করেছে, তাহলে এ কি? এ হচ্ছে রিসেপ্টর। ঠিক আছে, তারপর কি হলো? তারপর বেশ কিছু স্নায়ু, বেশ কিছু স্নায়ু কোথায় চলে গেল? ব্রেন। তাহলে এইগুলোকে আমরা কি বলছি? এই পথটাকে বলছি আমরা অন্তর্বাহী স্নায়ু। বোঝা গেল? এবার ব্রেন থেকে কি হবে? ব্রেন থেকে সাড়া আসবে। ব্রেন থেকে কি আসবে? সাড়া আসবে। বিভিন্ন স্নায়ুর মাধ্যমে কোথায় চলে যাবে? কারক অঙ্গ বা ইফেক্টর, কারক অঙ্গ বা ইফেক্টরে বহন করে নিয়ে আসবে। কারক অঙ্গ আমাদের যে কোনো হতে পারে, মানে যেটার মাধ্যমে আমরা সাড়া দিচ্ছি। মুখ দিয়ে সাড়া দিলে মুখ কারক অঙ্গ, যদি কেউ আমাকে মারে তো আমিও তাকে উল্টে চড় মারবো, তো হাত দিয়ে মারছি মানে এটা আমার হাতটা কারক অঙ্গ। কেউ ডাকলো, তুমি দৌড়ে গেলে, পাটা তোমার কারক অঙ্গ, কারণ তুমি দৌড়চ্ছ। তো উদ্দীপনার মানে পরিপ্রেক্ষিতে তুমি কোন অঙ্গের মাধ্যমে সাড়া প্রদান করছো সেটা হচ্ছে তোমার কারক অঙ্গ। তো ব্রেন হচ্ছে সেই কারক অঙ্গে কি করে? মানে সাড়াটাকে পৌঁছে দেয়, বার্তাটাকে পৌঁছে দেয়। তাহলে এখানেও নিশ্চয়ই কিছু স্নায়ুকোষ কাজ করছে, এখানেও বেশ কিছু স্নায়ুকোষ কাজ করছে, স্নায়ুকোষ কাজ করছে। ঠিক আছে, একদম লাস্টে গিয়ে কারক অঙ্গের সাথে একটা কানেক্টেড, ব্যাস কাজ হয়ে যাবে। তো এটাকেই আমরা কি বলছি? স্নায়বিক পথ। তাহলে এই যাদের মাধ্যমে সাড়া যাচ্ছে, তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো বহির্বাহী স্নায়ু, কারণ বাইরের দিকে বহন করছে, বহির্বাহী স্নায়ু। আর তারপরে কারক অঙ্গ বা ইফেক্টর, এটাকে কি বলবো? ইফেক্টর। বোঝা গেল? এটাই হচ্ছে স্নায়বিক পথ। তাহলে কোনো উদ্দীপনার সাপেক্ষে স্নায়ুতন্ত্রের অন্তর্গত যে পথের মাধ্যমে প্রাণীদেহে স্নায়বিক নিয়ন্ত্রণ ও সমন্বয় গড়ে ওঠে তাকে স্নায়বিক পথ বলে। তো এই হয়ে গেল আমাদের কি? স্নায়বিক পথ। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট দেখে নাও স্নায়ুতন্ত্র বলতে কি বোঝায়। অলরেডি আমরা পড়ে ফেলেছি, অলরেডি আমরা বুঝে গেছি স্নায়ুতন্ত্র জিনিসটা কি। তো এটা আমি জাস্ট একবার দেখিয়ে দিচ্ছি যে প্রধানত স্নায়ুকলা, স্নায়ুকলা মানে কি বললাম? নিউরন, নিউরোগ্লিয়া, এরকম বিভিন্ন ধরনের কোষ একটা তারের মধ্যে দিয়ে রয়েছে, তো ওটাকেই স্নায়ুকলা বলবো। স্নায়ুকলা দ্বারা গঠিত যে তন্ত্রের মাধ্যমে প্রাণীদেহে উদ্দীপনা গ্রহণ, তাহলে উদ্দীপনা রিসিভ হলো, আমরা দেখলাম রিসেপ্টর দ্বারা রিসিভ হলো। উদ্দীপনায় সাড়া প্রদানের মাধ্যমে পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বিধান ঘটে এবং দেহের বিভিন্ন অঙ্গ ও তন্ত্রের মধ্যে সমন্বয় ও তাদের নিয়ন্ত্রণ দ্বারা শারীরবৃত্তীয় সাম্যাবস্থা বজায় থাকে, তাকে স্নায়ুতন্ত্র বলছি। সাম্যাবস্থা তো বজায় থাকছে, আমাদের দেহের প্রত্যেকটা অর্গানের সাথে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কোনো না কোনো তার দ্বারা কিন্তু যুক্ত আছে, তার মানে স্নায়ু, কোনো না কোনো স্নায়ু দ্বারা যুক্ত আছে। তো সুইচ হচ্ছে কোনগুলো? মানে এটা একদম তোমার ঘরের যে কারেন্ট সিস্টেম সেটার সাথে যদি তুমি তুলনা করো, ধরো তুমি সুইচ বোর্ডে সুইচ অন করলে পাখা চলছে, সুইচ বোর্ড থেকে সুইচ অন করলে লাইট জ্বলছে, তো বিভিন্ন জায়গায় কাজগুলো হচ্ছে। তো সুইচ তোমার মধ্যে সুইচ কোনগুলো? রিসেপ্টর যেগুলো আর কি, যেখান থেকে তুমি উদ্দীপনা রিসিভ করছো সেগুলো হচ্ছে সুইচ। যেই সুইচ অন হয়ে গেল কারেন্ট ফ্লো হয়, কোথায় ফ্লো হয়? সেই কারক অঙ্গে চলে যাবে। তাহলে আমাদেরও যখন সুইচ অন হবে তখন ব্রেনে কি বার্তাটা যাবে এবং ব্রেন থেকে কি হচ্ছে? কারক অঙ্গে সরাসরি কাজ হচ্ছে। তো এরকম ধরনের সিস্টেম কিন্তু আমাদের পুরো বডিতে রয়েছে। আর এই সিস্টেমটাকে আমরা কি বলছি? এই সিস্টেমটাকে আমরা বলছি
স্নায়ুতন্ত্র। বোঝা গেছে? আচ্ছা চলো, স্নায়ুতন্ত্রের উপাদান। এবার এই উপাদানগুলো সম্পর্কে আমরা একটু পড়ি, কারণ এখান থেকে কিন্তু বেশ ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের হবে। স্নায়ুকোষ, নিউরোগ্লিয়া, স্নায়ু, এই তিনটে জিনিস নিয়ে স্নায়ুতন্ত্র গঠিত হয়। তাহলে স্নায়ুকোষ কাকে বলছি? স্নায়ুকোষ, এক মিনিট, এখানে আমরা দেখে নিই স্নায়ুকোষ বা নিউরন। ঠিক আছে, আগে স্নায়ুটা পড়ে নিলে বেটার হয়। আমি স্নায়ুটা আগে বলি, এটা থেকে আগে স্টার্ট করি। দেখো এখানে যে ছবিটা রয়েছে আমি খুব ইজিলি দেখাচ্ছি। দেখো, ধরো এই একটা স্নায়ু, এটা একটা স্নায়ু। এবার এই স্নায়ুর একদম বাইরের যে আবরণ, বাইরের আবরণটাকে আমরা কি বলবো? বাইরের আবরণটাকে আমরা বলবো এপিনিউরিয়াম। এই বাইরের যে আবরণটা রয়েছে এটাকে আমরা কি বলবো? এপিনিউরিয়াম। তো এর ভেতরে আবার অনেকগুলো গোলাকার অংশ দেখতে পাওয়া যায়, এরকম এরকম একাধিক গোলাকার অংশ দেখতে পাওয়া যায়। তো আমি যদি এখান থেকে একটাকে এরকম বার করে আনি, তাহলে এই যে বাইরের আবরণটা এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো পেরিনিউরিয়াম। এই আবরণটাকে আমরা কি বলছি? পেরিনিউরিয়াম। আর পেরিনিউরিয়ামের মধ্যে আবার একাধিক, মানে এর মধ্যেও একাধিক এরকম গোল গোল গুচ্ছ প্রেজেন্ট। এই একটা গুচ্ছকে যদি আমি বাইরে বার করে আনি, তাহলে এই বাইরের যে আবরণটা, এই আবরণটাকে আমরা কি বলবো? এটাকে বলবো এন্ডোনিউরিয়াম। এটাকে বলছি এন্ডোনিউরিয়াম। তাহলে কি দেখলাম? যে এপিনিউরিয়াম একটা বড় স্নায়ু ছিল যার মধ্যে অনেকগুলো গুচ্ছাকারে স্নায়ুকোষ বা যাই বলতে পারো তন্তু বা ফাইবারের মতন অংশ গঠিত রয়েছে। তো এর বাইরের আবরণটাকে আমরা বলছি এপিনিউরিয়াম। এখান থেকে একটা তন্তুগুচ্ছ আমরা বার করলাম, যার বাইরে আরও একটা আবরণ রয়েছে যেটাকে বলছি পেরিনিউরিয়াম। পেরিনিউরিয়ামের মধ্যে অসংখ্য এই যে গুচ্ছাকারেও রয়েছে। দেখো দেখো, এখান থেকে একটা পেরিনিউরিয়াম বাইরে বার করে আনলাম। তারপরে এই যে পেরিনিউরিয়ামের মধ্যে এই যে অরেঞ্জ কালারের একাধিক গুচ্ছ, এই এক একটা গুচ্ছকে বলা হয় ফেসিকল। ঠিক আছে, এই সমস্ত গুচ্ছগুলোকে কি বলা হচ্ছে? ফেসিকল। আর এর বাইরের আবরণটাকে বলা হচ্ছে পেরিনিউরিয়াম। তো এখান থেকে একটা গুচ্ছকে যদি আমরা বাইরে বার করে আনি, এই যে অরেঞ্জ কালারের যে আবরণটা দেখতে পাচ্ছ, এই অরেঞ্জ কালারের আবরণটাকে আমরা কি বললাম? এন্ডোনিউরিয়াম। তো এই তিনটে আবরণ কিন্তু দেখতে পাওয়া যায়। এবার এই এন্ডোনিউরিয়ামের ভেতরে কি থাকবে? ভেতরে স্নায়ু কোষগুলো থাকবে। দেখো এখানে এর ভেতরে এই যে এটা কি? এটা একটা নিউরনকে দেখাচ্ছে। এর ভেতরে কি রয়েছে? এর ভেতরে বিভিন্ন ধরনের কোষ রয়েছে। এর মধ্যে যদি আমি বাইরে বার করে আনি, তাহলে এটা ধরো এই একটা নিউরন। তো এইভাবে কিন্তু একাধিক নিউরন থাকতে পারে। এর মধ্যে কি থাকতে পারে? নিউরোগ্লিয়া কোষ থাকতে পারে। ঠিক আছে, এইগুলো কিন্তু এরমভাবে প্রেজেন্ট থাকে। এবার এইগুলো মায়োলিনেটেড হতে পারে, নন মায়োলিনেটেড হতে পারে, এই যে মায়োলিন আবরণী যুক্ত হতে পারে। বোঝা গেল? তাহলে স্নায়ু কি? স্নায়ুর মধ্যে এই যে একাধিক স্নায়ুকোষ, সেই স্নায়ুকোষগুলোকে ঘিরে একটা আবরণ রয়েছে যেটাকে বলছি এন্ডোনিউরিয়াম। এন্ডোনিউরিয়ামকে ঘিরে একাধিক এন্ডোনিউরিয়ামকে যে আবরণ দ্বারা আবৃত রয়েছে সেটা হচ্ছে পেরিনিউরিয়াম। একাধিক পেরিনিউরিয়ামকে আবৃত করে রেখেছে এপিনিউরিয়াম। এই টোটালটাকে আমরা কি বলছি? স্নায়ু। তাহলে এবার দেখে নিই স্নায়ু কোষের গঠন। স্নায়ু কোষ বা নিউরন বলতে কি বোঝায়? একটু আগে আমরা দেখলাম যে স্নায়ুর ভেতরে অসংখ্য কোষ বর্তমান, যার মধ্যে একটা টাইপ হচ্ছে নিউরন। আর এই নিউরনের ছবিটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্ট্যান্ট। এই ছবিটা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, তো দেখে নিই আমরা ছবিটা কিভাবে আঁকবো। দেখো মেন এটা দুটো পার্টে বিভক্ত। একদম এখান থেকে এই পার্ট পর্যন্ত এই অংশটাকে আমরা কি বলবো? এই অংশটাকে বলবো কোষ দেহ। আর বাদবাকি যে অংশটা রয়েছে এখান থেকে বাকি অংশটাকে আমরা কি বলবো? অ্যাক্সন। আর কোষ দেহের সাথেই যে অংশগুলো রয়েছে এখানে, এগুলোকে বলবো আমরা ডেনড্রন। তাহলে আমরা একটা ছবি আঁকি। কিভাবে এই নিউরনের ছবি তোমরা আঁকবে? আচ্ছা,
দেখো একদম এখানে যেটা রয়েছে এটা কি, এটা হচ্ছে কোষ দেহ, আর এইগুলোকে কি বলছি, ডেনড্রন। ডেনড্রন থেকে কি তৈরি হয়েছে, ডেনড্রাইট। ঠিক আছে, তাহলে এই অংশটা কোষ দেহ। এবার কোষের মধ্যে কি কি থাকে, একটা সাধারণ নিউক্লিয়াস থাকে, স্বাভাবিকভাবে এর মধ্যেও নিউক্লিয়াস থাকবে। এর মধ্যে কি থাকবে, সাইটোপ্লাজম প্রেজেন্ট থাকবে। ঠিক আছে, এর মধ্যে সাইটোপ্লাজম পুরো অ্যাক্সনের ভিতর দিয়ে কিন্তু থাকবে। ঠিক আছে, সাইটোপ্লাজম প্রেজেন্ট থাকবে। আচ্ছা, আর কি কি থাকবে, আর হচ্ছে এখানে তোমাদের যত কোষ অঙ্গাণু রয়েছে, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, সমস্ত কিছু থাকবে। অত কিছু আমি আর দেখাচ্ছি না। তবে এখানে একটা মেন উপাদান যেটা কিন্তু অবশ্যই দেখাতে হবে, কিছু নিজল দানা প্রেজেন্ট থাকে। রাইবোনিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত এক প্রকার দানা, নিজল দানা প্রেজেন্ট থাকে। তাহলে আমি প্রত্যেকটা পয়েন্টিং করে দিই। নিজল দানা, এটা কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে তোমাদের এখান থেকে এই পর্যন্ত কোষ দেহ। ঠিক আছে, ওটা হয়ে যাচ্ছে নিউক্লিয়াস। এটা কি, নিউক্লিয়াস। এবার এই কোষ দেহের যে জায়গা থেকে অ্যাকশন উৎপত্তি লাভ করছে, এই জায়গাটাকে আমরা কি বলবো, এই জায়গাটাকে বলবো অ্যাকশন হিল্ক। দেখো এই পয়েন্টিংগুলো কিন্তু মনে রাখতে হবে, কারণ তোমাদের পরীক্ষায় হয়তো ছবিটা দিয়ে দিয়ে জাস্ট কয়েকটা পয়েন্টিং উল্লেখ করে দিল যে এই কটাই তোমাদের করতে হবে, তো সেই জন্য কিন্তু তোমাদের পুরোটা মাথায় রাখতে হবে। অ্যাকশন হিল্ক প্রেজেন্ট রয়েছে। আর কি রয়েছে ওগুলোকে বললাম, এটা কি বললাম, এটা হচ্ছে ডেনড্রন, আর এগুলো হচ্ছে কি, ডেনড্রাইট। এবার এই যে অ্যাকশন নেমে এসছে, অ্যাকশন নেমে এসে একদম এন্ড যে জায়গাটা এইভাবে কি হচ্ছে, এন্ড হচ্ছে, এইগুলোকে কি বলছি, এগুলোকে বলবো সাইন্যাপটিক নব বা প্রান্তপুরুষ বলতে পারি। এগুলো কি, সাইন্যাপটিক নব। ঠিক আছে, এবার এই অ্যাকশনের বাইরে দিয়ে বেশ কিছু আবরণ দেখতে পাওয়া যায়। কি কি আবরণ দেখতে পাওয়া যায়, কিছু কিছু থাকে যেগুলো হচ্ছে মায়েলিন আবরণ যুক্ত, এবং কিছু কিছু থাকে মায়েলিন আবরণ বিহীন। ঠিক আছে, চলো তাহলে এর বাইরে ধরে নাও এই যে অংশটা দেখতে পাওয়া যাচ্ছে পুরোটা ধরো রেড কালার, রেড কালারের একটা অংশ দেখতে পাওয়া যাচ্ছে। একটু বাড়িয়ে দিই, এরকম ধরনের কিছু আবরণ দেখতে পাওয়া যায়। এগুলোকে আমরা কি বলছি, এগুলোকে বলবো মায়েলিন আবরণ। এগুলোকে কি বলছি, মায়েলিন আবরণ। এই মায়েলিন আবরণের বাইরে আর এক ধরনের পর্দা থাকছে, এর বাইরে এরকম আর এক ধরনের পর্দা প্রেজেন্ট থাকে। এই পর্দাটাকে আমরা কি বলবো, এই পর্দাটাকে বলবো নিউরিলেমা। নিউরিলেমা, ঠিক আছে, এটাকে বলছি নিউরিলেমা। আচ্ছা, আর কি, এর মধ্যে কিছু ফ্যাট কোষ যুক্ত থাকে, স্নেহ পদার্থ ও ফ্যাট দ্বারা সঞ্চিত কিছু কোষ থাকে। এই কোষটাকে আমরা কি বলবো, সোয়ান কোষ। সোয়ান কোষ, বোঝা গেছে? তাহলে এইভাবে কিন্তু পরপর মায়েলিন আবরণী যুক্ত, এইভাবে পরপর পরপর আমি দুটো দেখালাম, এইভাবে কিন্তু পরপর পরপর যুক্ত। তোমাদের কিন্তু মোটামুটি 3-4টে দেখাতে হবে।
ঠিক আছে, এই যে অংশগুলো দেখলাম। এবার এই দুটো মায়েলিন আবরণীর মাঝে যে ফাঁকা গ্যাপ দেখতে পাওয়া যাচ্ছে, এই গ্যাপটাকে আমরা কি বলবো? এই যে ফাঁকা গ্যাপটা দেখতে পাওয়া যাচ্ছে, এই গ্যাপটাকে আমরা কি বলবো? র্যানভিয়ারের পর্ব। এটাকে বলছি র্যানভিয়ারের পর্ব। বোঝা গেছে? তো এইভাবে কিন্তু সুন্দর একটা নিউরন তোমাদের আঁকতে হবে, আর এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য। বোঝা গেছে? তো এটাকে আমরা কি বলছি? স্নায়ুকোষ বা নিউরন। এর মধ্যে দিয়ে কি হয়? এর মধ্যে দিয়ে কিন্তু স্নায়ু উদ্দীপনা পরিবহন হয়। এর মধ্যে দিয়ে কি হচ্ছে? এর মেন কাজ স্নায়ু উদ্দীপনা, স্নায়ু উদ্দীপনা পরিবহন হচ্ছে এর প্রধান কাজ। বোঝা গেছে? তাহলে এটা মেনলি কোষ দেহ, আর এই টোটাল অংশটাকে এখান থেকে এই টোটাল অংশটাকে আমরা কি বলছি? অ্যাক্সন। তাহলে অ্যাক্সন, ডেনড্রন, কোষ দেহ, এই সমস্তটা নিয়ে কিন্তু পুরো একটা স্নায়ুকোষ বা নিউরন গঠিত। এবার আমরা দেখে নেব এর পরে নিউরনের প্রকারভেদ। এই নিউরন কত প্রকারের হয়? নিউরন মূলত 3 প্রকারের হয়। কি কি? একটা হচ্ছে সংজ্ঞাবহ বা সংবেদী বলতে পারি, সংজ্ঞাবহ বা সংবেদী নিউরন। আরেকটা হচ্ছে আজ্ঞাবহ বা চেষ্টীয় বা মোটর নিউরনও বলতে পারি, চেষ্টীয় নিউরন। আরেকটা হচ্ছে সহযোগী নিউরন, সহযোগী নিউরন। এই 3 প্রকার নিউরন। তো কি অনুযায়ী এদের 3টে ভাগে ভাগ করা হলো? তাদের কাজ অনুযায়ী। কি কি কাজ করছে? সংজ্ঞাবহ নিউরন কি? সংজ্ঞা বহন করছে, কোনো বার্তা বহন করছে। তাহলে যে সমস্ত নিউরন, এই ধরো কিছু নিউরন যারা কি করছে? পরিবেশের উদ্দীপনা, পরিবেশের উদ্দীপনা কোথায় নিয়ে যাচ্ছে? পরিবেশের উদ্দীপনা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা ব্রেন। ধরো এটা হচ্ছে স্পাইনাল কর্ড, ঠিক আছে? এটা হচ্ছে স্পাইনাল কর্ড। তো এইখানে ধরো নিয়ে যাচ্ছে, এখানে ধরো আরো স্নায়ু রয়েছে, এরকম স্নায়ু গিয়ে কানেক্টেড। তাহলে এই যে উদ্দীপনা গ্রহণ করে নিয়ে যাচ্ছে, এটাকে আমরা কি বলছি? এ সংজ্ঞাটা বহন করলো। তাহলে এটা হয়ে যাচ্ছে কি আমাদের? এ হয়ে যাচ্ছে সংজ্ঞাবহ নিউরন, সংজ্ঞাবহ নিউরন। আজ্ঞাবহকে এই যে এখান থেকে আবার এখান থেকে বেশ কিছু স্নায়ু এভাবে কি হবে? এসে আমাদের কারক অঙ্গে পৌঁছাবে। এটা ধরো এ কি করছে? সোজা কারক অঙ্গের সাথে যুক্ত, কারক অঙ্গের পেশির সাথে যুক্ত। তাহলে চেষ্টীয় বা আজ্ঞাবহকে কে আজ্ঞাটা বহন করলো? এ কিন্তু আজ্ঞাটা বহন করলো তাকে। তাহলে এটাকে আমরা কি বলছি? আজ্ঞাবহ নিউরন। অর্থাৎ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে যে নিউরন সাড়া প্রদান করবে কোথায়? কারক অঙ্গে, তাহলে সেটাকে আমরা কি বলবো? আজ্ঞাবহ নিউরন। আর একটা রয়েছে সহযোগী নিউরন, ঠিক আছে? সহযোগী কোনগুলো? দেখো এই মাঝের এগুলো, এরা কি করছে? এরা হচ্ছে জাস্ট বহন করে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? সংজ্ঞা বলো, আজ্ঞা বলো, যেটাই বলো না কেন, এরা বহন করে নিয়ে যাচ্ছে। তো এদেরকে আমরা কি বলবো? এদেরকে বলবো সহযোগী নিউরন। তাহলে এগুলো হচ্ছে কি? সব সহযোগী নিউরন। তাহলে এই 3 প্রকার নিউরনের ভাগ কিন্তু আমরা পড়লাম। আচ্ছা, নেক্সট আমরা দেখে নেব নিউরোগ্লিয়া। নিউরোগ্লিয়া কাকে বলে? দেখো স্নায়ুর মধ্যে আমরা একটু আগে দেখেছি, এই যে স্নায়ুর মধ্যে নিউরন ছাড়াও একাধিক আলাদা কোষ বর্তমান। এগুলোকে আমরা কি বলি? এগুলোকে বলবো নিউরোগ্লিয়া। তাহলে এই যে নিউরোগ্লিয়া কেমন দেখতে হয়? এরকম। এর কিন্তু কোনো অ্যাকশন পার্ট নেই, জাস্ট কোষ দেহটা রয়েছে আর পাশে কিছু ডেনড্রন রয়েছে। তাহলে সেল বডি নিয়েই কিন্তু এগুলো গঠিত। তাহলে এই নিউরোগ্লিয়ার কাজ কি? নিউরোগ্লিয়া কি কাজ করে? এটি স্নায়ুর ধারক কোষ হিসেবে কাজ করে, কারণ এ কিন্তু উদ্দীপনা পরিবহন করবে না, এ কি করবে? ধারক কোষ হিসেবে
কাজ করে, এটি কিন্তু স্নায়ু উদ্দীপনা পরিবহন করে না, এটি স্নায়ু উদ্দীপনা পরিবহন করে না। বোঝা গেল? তাহলে এগুলোও কিন্তু অনেক রকমের হতে পারে, তিন প্রকারের হতে পারে। কি কি? নিউরোগ্লিয়া 3 প্রকার। অলিগোডেন্ড্রোগ্লিয়া, এক হচ্ছে কি অলিগোডেন্ড্রোগ্লিয়া, আর একটা হচ্ছে অ্যাস্ট্রোসাইট, আর একটা হচ্ছে মাইক্রোগ্লিয়া। এই 3 প্রকার স্নায়ু কোষ নিউরোগ্লিয়া দেখতে পাওয়া যায়। তাহলে নিউরোগ্লিয়ার কাজ কি বললাম? নিউরোগ্লিয়া শুধুমাত্র ধারক কোষ হিসেবে কাজ করে, এবার কিছু কিছু ক্ষেত্রে কি এরা উদ্দীপনা পরিবহন করে না, কিন্তু ওই অ্যাকশনের যে মায়োলিন আবরণ গঠন, সোয়ান কোষ গঠন, এই কোষের গঠন কাজগুলো কিন্তু এরা করে থাকে। নেক্সট চলে আসবো, আচ্ছা স্নায়ু তো বললাম, স্নায়ু কয় প্রকার? স্নায়ুও কিন্তু 3 প্রকার। এখানে সংবেদী, 1 মিনিট, স্নায়ু কয় প্রকার? এক মিনিট, আমার গলাটা একটু খারাপ আছে আজকে। আচ্ছা, স্নায়ু কয় প্রকার? স্নায়ু হচ্ছে সংবেদী স্নায়ু, চেষ্টীয় স্নায়ু, আর হচ্ছে মিশ্র স্নায়ু। এই 3 ভাগে কিন্তু স্নায়ুকে ভাগ করা যায়, সংবেদী, চেষ্টীয়, মিশ্র। আর এই 3টে দুটো করে এক্সাম্পল কিন্তু তোমাদের পড়ে রাখতে হবে। যেমন যদি বলি আমি সংবেদী স্নায়ু কোনগুলো, যেমন অলফ্যাক্টরি স্নায়ু রয়েছে, অলফ্যাক্টরি, সংবেদী। দেখো একটু আগে আমরা সংবেদীর অলরেডি সংজ্ঞা পড়লাম না, এখানে সংবেদী মানে কি? যে সংজ্ঞা বহন করে। তাহলে যে সবগুলো আমরা পরিবেশের উদ্দীপনা রিসিভ করছি যে স্নায়ু দ্বারা, সেগুলোকে আমরা সংবেদী স্নায়ু বলবো। আচ্ছা, তাহলে সংবেদী স্নায়ু আমরা কাকে বলবো? যেগুলো দিয়ে আমরা পরিবেশের উদ্দীপনা রিসিভ করছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা চোখ দিয়ে দেখি, তাহলে চোখের সাথে কানেক্টেড রয়েছে কি? আমাদের অপটিক স্নায়ু। তাহলে তারপরে এখানে যেটা এক্সাম্পল লিখেছি, কান দিয়ে আমরা শুনি, পরিবেশের শ্রবণটাকে আমরা গ্রহণ করছি, তাহলে কানের সাথে রয়েছে কি? অলফ্যাক্টরি স্নায়ু। তাহলে এগুলো সব রিসিভ করছে, তাহলে অপটিক স্নায়ু, অলফ্যাক্টরি স্নায়ু, এগুলো সব কি? এগুলো হয়ে যাচ্ছে আমাদের সংবেদী। আর চেষ্টীয় স্নায়ু কোনগুলো? যেগুলোর মাধ্যমে আমাদের সাড়া প্রদান হচ্ছে। ধরো আমাদের পায়ের মাধ্যমে আমরা চলছি, পায়ের যে পেশি, তাহলে পেশির মধ্যে যে স্নায়ুগুলো রয়েছে, তারপরে ধরো আমাদের মুখের যে কথা বলছি, মুখের সংকোচনের সাথে এইগুলোর সাথে যে স্নায়ুগুলো যুক্ত রয়েছে, সেগুলোকে আমরা কি বলবো? সেগুলোকে বলবো চেষ্টীয় স্নায়ু। যেমন অকিউলোমোটর স্নায়ু। আর মিশ্র স্নায়ু কাদের বলবো? মিশ্র স্নায়ুর দুটো এক্সাম্পল কিন্তু পড়ে রাখবে, যেমন ভেগাস, ফেশিয়াল, এগুলো হয়ে যাচ্ছে মিশ্র স্নায়ু। এই এক্সাম্পল দুটো দুটো করে পড়ে রাখবে, ঠিক আছে? তাহলে আমাদের স্নায়ু হয়ে গেল। নেক্সট চলে আসছি স্নায়ুকোষ, স্নায়ু ও স্নায়ুতন্ত্রের মধ্যে সম্পর্ক কি। এই যে 3টে জিনিস আমরা পড়লাম, একটা হচ্ছে স্নায়ু পড়লাম, স্নায়ুর মধ্যে কি দেখেছি? স্নায়ুর মধ্যে অনেকগুলো স্তর রয়েছে, যার ভেতরে রয়েছে স্নায়ুকোষ, নিউরন বা নিউরোগ্লিয়া, এগুলো রয়েছে। তাহলে এইগুলোর মধ্যে কি সম্পর্ক? দেখো নিউরন, নিউরোগ্লিয়া, এটা 90% হবে, হ্যাঁ 90%। তো একটা স্নায়ুর মধ্যে 90% নিউরোগ্লিয়া থাকে, নিউরন কিন্তু 10% থাকে, নিউরনের সংখ্যা খুব কম থাকে। আর এই নিউরন কিন্তু উদ্দীপনা পরিবহন করে, কিন্তু নিউরোগ্লিয়া কিন্তু করে না উদ্দীপনা পরিবহন। তাহলে এই সমস্তগুলো নিয়ে এগুলোও কোষ, একাধিক কোষকে আমরা একত্রে কি বলি? কলা বলি। তাহলে এটা হচ্ছে স্নায়ু কলা। নিউরন, নিউরোগ্লিয়া, এই 2 প্রকার কোষ নিয়ে কি রয়েছে? স্নায়ু কলা তৈরি হয়েছে। স্নায়ু কলা থেকে স্নায়ু কলাগুলো কি করেছে? মস্তিষ্ক ও সুষমাকাণ্ড গঠন করেছে। একাধিক স্নায়ু কলা কিসের সাথে কানেক্টেড? সব পরপর গিয়ে মস্তিষ্ক আর সুষমাকাণ্ড, এগুলো কি আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে গিয়ে কানেক্ট হয়েছে।
তারপর তাহলে এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, সমস্ত স্নায়ুকলা, এই সমস্ত কিছু নিয়ে যে সিস্টেমটা তৈরি হয়েছে সেটাকে আমরা কি বলছি? স্নায়ুতন্ত্র। এটা হবে না, এটা সমস্ত কিছু নিয়ে তৈরি হয়েছে কি আমাদের স্নায়ুতন্ত্র। এটা অলরেডি আমরা এতক্ষণে বুঝে ফেলেছি। আচ্ছা, স্নায়ুর প্রকারভেদ এটা কি বললাম? অলরেডি বলে দিয়েছি, অন্তর্বাহী, বহির্বাহী আর মিশ্র। অন্তর্বাহী মানে যেগুলো সংবেদী, যেগুলো বহন করছে, ভেতরের দিকে বহন করছে, অলরেডি এখানে বলে দিয়েছি। দেখো এই জায়গাটা কিন্তু অলরেডি বলা হয়ে গেছে। কোথায় বলেছিলাম? এই যে স্নায়বিক পথে কিন্তু অলরেডি বলা হয়ে গেছে, অন্তর্বাহী স্নায়ু, বহির্বাহী স্নায়ু আর হচ্ছে মিশ্র স্নায়ু, যেগুলো মাঝে মাঝে রয়েছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা গেল। এবার চলে আসছে স্নায়ু গ্রন্থি। স্নায়ু গ্রন্থি বলতে কি বোঝায়? ধরো এই যে স্নায়ুটা রয়েছে, এই যে স্নায়ুটা রয়েছে, এর মধ্যে দিয়ে তো একাধিক নিউরন পাশাপাশি বয়ে চলেছে। ধরো এর মধ্যে এখান দিয়ে এই একটা নিউরন যাচ্ছে, এরকম ধরো পেঁচিয়ে রয়েছে, এখান দিয়ে এই একটা নিউরন এরকম পেঁচিয়ে গেছে, তারপরে এখানে ধরো মানে কোথাও কোথাও এরকম প্যাচ তৈরি হয়েছে, যার জন্য এগুলোকে বলা হচ্ছে কি একসাথে, এই জায়গাগুলো এরকম প্যাচের জন্য বাইরে থেকে স্নায়ুটা কেমন হয়ে যায়? বাইরে থেকে স্নায়ুটা এই জায়গাটা একটু স্ফীত হয়ে যায়। তো এই জায়গাটাকে আমরা কি বলছি? স্নায়ু গ্রন্থি বা নার্ভ গ্যাংলিয়ন। আলাদা কিছু না, একাধিক স্নায়ু যখন এখান থেকে পরিবর্তিত হচ্ছে, তাদের মধ্যে যে প্যাচ তৈরি হচ্ছে, যার ফলে এই জায়গাটা কিছুটা স্ফীত হয়ে যায়, স্নায়ু স্ফীত হয়ে যায়। তো এটাকে আমরা কি বলছি? স্নায়ু গ্রন্থি বা নার্ভ গ্যাংলিয়ন, কারণ এখানে একাধিক কোষপুঞ্জ একসাথে স্ফীত হয়ে রয়েছে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট কি? স্নায়ু সন্নিধি। এটা ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। স্নায়ু সন্নিধি বা সাইন্যাপস বলতে কি বোঝায়? দেখো অ্যাকচুয়ালি দুটো নিউরনের সংযোগস্থলকে আমরা এক কথায় কি বলবো? দুটি নিউরনের সংযোগস্থলকে কি বলা হয়? সাইন্যাপস বলা হয় বা স্নায়ু সন্নিধি বলা হয়। তাহলে দুটো নিউরনের সংযোগস্থল মানে কেমন হবে জিনিসটা? এই ধরো একটা অ্যাকশন এসে এখানে ধরো শেষ হলো, আর একটা ধরো কোষ দেহ এখানে শুরু, এই ধরো দুটো প্রান্তপুরুষকে দেখিয়েছি। এবার এই সাইন্যাপস যে কোনো কানেকশন হতে পারে, মানে এর অনেক রকম প্রকারভেদ হতে পারে। অ্যাকশনের সাথে ডেনড্রন মিলতে পারে, ঠিক আছে, মানে এরকম এরকম ভাগগুলো হতে পারে। ধরো কোনোটার কোষ দেহর সাথে কারোর একটা অ্যাকশন মিলেছে, তাহলে এটা অ্যাক্সোসোমাটিক হয়ে গেল। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে অ্যাকশন আর এটা হচ্ছে কোষ দেহ। যখন এইরকম দুটো কানেকশন হবে তখন সেটাকে আমরা কি বলবো? অ্যাক্সোসোমাটিক। যা বাবা, কি হচ্ছে আজকে বোর্ডে? অ্যাক্সোসোমাটিক বলবো। তারপরে ধরো কোনোটার অ্যাকশনের সাথে আর একটারও অ্যাকশন যুক্ত, তাহলে এটাকে আমরা কি বলবো? অ্যাক্সোনিক। মানে এগুলো কিন্তু সবই স্নায়ু সন্নিধি বা সাইন্যাপস। আর একটা ধরো কোনোটার অ্যাকশনের সাথে কোনোটার ডেনড্রন মিলিত হয়েছে, ঠিক আছে, তাহলে এটাকে কি বলবো? অ্যাক্সোডেনড্রনিক। তো এরকম বিভিন্ন ধরনের সাইন্যাপস কিন্তু হতে পারে। এবার দেখি এই যে সাইন্যাপস, এটাকে যদি একটু বড় করে আঁকি, এই ধরো একটার অ্যাকশনের প্রান্তপুরুষ, এটা ধরো আর একটা, দুটোর সংযোগস্থল। এই সংযোগস্থলের মাঝে যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটাকে বলা হয় সাইন্যাপটিক ক্লেফট। এটাকে বলা হচ্ছে কি? সাইন্যাপটিক ক্লেফট বলা হচ্ছে। ঠিক আছে? এবার এর মধ্যে অনেকগুলো ভেসিকল দেখতে পাওয়া যায়, থলির সদৃশ অংশ দেখতে পাওয়া যায়। এখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এখানে একাধিক কি রয়েছে? যে সাইন্যাপটিক ভেসিকলস রয়েছে। তাহলে এরকম একাধিক থলির মতন অংশ কিন্তু
দেখতে পাওয়া যায়। আর এর মধ্যে কি রয়েছে, এর মধ্যে কিছু জিনিস তো পূর্ণ রয়েছে থলির মধ্যে। তাহলে এগুলো কি, দেখো এই থলিগুলোকে, আচ্ছা এগুলো লিখে নিই আগে, এটাকে কি বলবো, এগুলোকে হচ্ছে নিউরোট্রান্সমিটার। থলির মধ্যে যে অংশগুলো রয়েছে এগুলো হচ্ছে নিউরোট্রান্সমিটার। নিউরোট্রান্সমিটার মানে একটা এক্সাম্পল যদি বলি নিউরোট্রান্সমিটারে, তাহলে কি হয়ে যাবে, অ্যাসিটাইল কোলিন, অ্যাসিটাইল কোলিন নিউরোট্রান্সমিটার। তাহলে এই থলিগুলোকে আমরা কি বলছি, এগুলোকে বলছি সাইন্যাপটিক ভেসিকল, সাইন্যাপটিক ভেসিকল। এবার এই ভেসিকলগুলো বাইরের দিকে আসবে, মানে যখন এক জায়গা থেকে আরেক জায়গায় তো পরিবহন হবে। অ্যাকচুয়ালি যখন আমাদের কোনো উদ্দীপনা রিসিভ হয়, রিসিভ হওয়ার ফলে এই উদ্দীপনা কি তৈরি করে, প্রচুর মানে ক্যালসিয়াম আয়ন বেড়ে যায়। ক্যালসিয়াম আয়ন বেড়ে গেলে কিন্তু ভেতরে এরকম সাইন্যাপটিক ভেসিকলগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। তার মধ্যে কি রয়েছে, তার মধ্যে রয়েছে প্রচুর অ্যাসিটাইল কোলিন। তো এই অ্যাসিটাইল কোলিনগুলোই কিন্তু একটা স্নায়ু থেকে, মানে একটা নিউরন থেকে পরের নিউরনে কিন্তু ট্রান্সফার হয়। তাহলে এরা এখানে এসে কি করবে, এই থলিগুলো ধরো এখানে এসে এরকমভাবে খুলে যাবে, আর এখান থেকে কি হয়ে যাবে, এইগুলো বেরোতে থাকবে। এগুলো কি, এগুলো বললাম নিউরোট্রান্সমিটার বা অ্যাসিটাইল কোলিন। এই নিউরোট্রান্সমিটারকে রিসিভ করার জন্য রিসেপ্টর থাকবে পরের ইয়েতে। এখানে কি রয়েছে, বেশ কিছু এরকম প্রোটিন গ্রাহক বা রিসেপ্টর রয়েছে। এটা কি প্রোটিন গ্রাহক বা রিসেপ্টর, কাকে রিসিভ করবে, এই নিউরোট্রান্সমিটারকে রিসিভ করবে। এই দেখো এখানে রয়েছে, ঠিক আছে, এগুলো সব প্রোটিন রিসেপ্টর, বা এটাকে আমি এইভাবে লিখতে পারি, নিউরো ট্রান্সমিটার রিসেপ্টর। বোঝা গেল? তাহলে এইভাবে কিন্তু একটা নিউরন থেকে অপর নিউরনে এর মাধ্যমে কি হবে, এগুলোর মাধ্যমে নিউরোট্রান্সমিটার বাহিত হবে। আবার এখানে গিয়ে কি সাইন্যাপটিক ভেসিকল তৈরি করবে, সে আবার পরবর্তীকালে আবার পরের নিউরনে যখন যাবে এইভাবে পরিবাহিত হতে থাকবে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি বলছি, সাইন্যাপস। তাহলে এই যে সংযোগস্থল, এই সংযোগস্থলটাকে আমরা কি বলছি, সাইন্যাপস বলছি। ক্লিয়ার? সাইন্যাপস বলছি। চলো নেক্সট আমরা দেখে নেব, নেক্সট কি আছে, স্নায়ুতন্ত্রের প্রকারভেদ। এই যে স্নায়ুতন্ত্র আমরা পড়লাম, এতক্ষণ কি পড়লাম, স্নায়ু পড়েছি। স্নায়ু পড়ার পর কি দেখলাম, তার মধ্যে নিউরন বা স্নায়ু কোষ রয়েছে, সেই স্নায়ু কোষের মধ্যে দিয়ে কি তৈরি হয়, উদ্দীপনা পরিবাহিত হয়। তাহলে এই যে পুরো ঘটনাটা হচ্ছে, উদ্দীপনা গ্রহণ, তার বিরুদ্ধে সাড়া প্রদান, তাহলে এই টোটালটাকে আমরা কি বলছি, স্নায়ুতন্ত্র। তাহলে এই যে স্নায়ুতন্ত্রকে কতগুলো ভাগে ভাগ করা যায়, দেখো একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে কি কি পড়ছে, আমাদের ব্রেন, যেখানে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে বিচার কেন্দ্র, যে অ্যাকচুয়ালি কি সাড়া দেবে, ঠিক করবে, কি এসছে, মানে সবার নালিশ শুনবে এবং রায় দেবে যে এটা করা উচিত। যেমন তোমার সিচুয়েশন অনুযায়ী তুমি এটা ঠিক করো যে পরীক্ষা খারাপ হয়েছে, না এবার ভালো করে পড়তে হবে। কারোর কারোর ব্রেন আবার এরকম বলে, খারাপ হয়েছে কি আর করা যাবে, আমি এবারও পড়বো না, এরকম একটা। তো তোমার ব্রেন কি বলছে সেটা তোমার ব্যাপার, যাই হোক। তো অ্যাকচুয়ালি রায়টা দিচ্ছে ব্রেন। তাহলে মস্তিষ্ক আর সুষমাকাণ্ড এরা হয়ে যাচ্ছে কি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। ঠিক আছে, তাহলে কি হয়ে যাচ্ছে, এই ধরো এখানে ব্রেন রয়েছে, ব্রেনের সাথে কি রয়েছে, স্পাইনাল কর্ড বা সুষমাকাণ্ড। তাহলে এই দুটো হয়ে যাচ্ছে কি আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। এবার ব্রেনকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি, আমরা ব্রেনের পুরো পার্ট দেখব, মানে মস্তিষ্ককে কি কি ভাগে ভাগ করা যায়, মস্তিষ্কের 3D অ্যানিমেশন টোটালটা কিন্তু আমরা আজকে দেখব। অগ্র মস্তিষ্ক, এখানে স্পেলিং মিস্টেক আছে, অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক, তিনটে ভাগে আমরা মস্তিষ্ককে ভাগ করছি। সুষমাকাণ্ড, সুষমাকাণ্ডের ওটাও পড়বো আমরা। প্রান্তীয় স্নায়ুতন্ত্র আমরা কাকে বলছি, প্রান্তীয় স্নায়ুতন্ত্র যেগুলো করোটি স্নায়ু আর সুষমা স্নায়ু দ্বারা গঠিত। এগুলো আবার কি, দেখো আমরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র পড়লাম তো, ব্রেন আর স্পাইনাল কর্ড এটা পড়লাম তো। তাহলে প্রান্তীয় স্নায়ুতন্ত্র কোনগুলো, এই করোটি থেকে যে স্নায়ুগুলো রিলিজ হচ্ছে সেগুলো করোটিক স্নায়ু। এখান থেকে বেশ কিছু তার ধরো রিলিজ হয়ে কোনো না কোনো অর্গানের সাথে যুক্ত। ঠিক আছে, করোটিক স্নায়ু কয় প্রকার থাকে, 12 জোড়া থাকে, 12 জোড়া করোটিক স্নায়ু থাকে। আর সুষমা স্নায়ু এখান থেকে যেগুলো রিলিজ হচ্ছে, এখান থেকে যেগুলো রিলিজ হচ্ছে, যে স্নায়ু বা তারের মতন সিস্টেমগুলো রিলিজ হচ্ছে, এগুলোকে আমরা কি বলছি, এগুলো হচ্ছে সুষমা স্নায়ু। ঠিক আছে, তাহলে এগুলো কত থাকে সংখ্যায়,
31 জোড়া প্রেজেন্ট থাকে, 31 জোড়া। ক্লিয়ার? আর হচ্ছে তোমাদের লাস্ট টপিক স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, যেগুলো হচ্ছে সমবিধি আর পরাসমবিধি। এটা তোমাদের সিলেবাসে নেই। তাহলে আমরা পড়বো এবার কি ব্রেন সম্পর্কে পড়বো। দেখো, তাহলে মস্তিষ্কের ভাগগুলো আগে আমরা একবার দেখে নিই, মস্তিষ্কে কি কি অংশ রয়েছে প্রধান। তো প্রত্যেকটা পার্ট আমরা একটা একটা করে বুঝবো। প্রধান 3টে ভাগে ভাগ করা হয়েছে, অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক। এই 3টে ভাগে কিন্তু ব্রেনকে ভাগ করা হয়েছে। অগ্র মস্তিষ্ক, এটাকে আবার 2টো ভাগে ভাগ করা হয়েছে, টেলেনসেফালান, ডায়েনসেফালান। 2টো ভাগে ভাগ করা হয়েছে, টেলেনসেফালান আর ডায়েনসেফালান। এই টেলেনসেফালানের মধ্যে রয়েছে তোমাদের গুরু মস্তিষ্ক, রেখ মস্তিষ্ক, নাসা মস্তিষ্ক, যার মধ্যে আমরা পড়বো কি গুরু মস্তিষ্ক সম্পর্কে। আর ডায়েনসেফালানের 2টো ভাগ আমরা পড়বো, থ্যালামাস আর হাইপোথ্যালামাস সম্পর্কে। তাহলে এই অগ্র মস্তিষ্কের পার্টগুলো আমরা একবার দেখে নিই। অগ্র মস্তিষ্কের পার্টগুলো একবার আমরা দেখে নিই। এখানে দেখো, এই যে ব্রেনের ছবি ডায়াগ্রামটা দেখা যাচ্ছে, এই যে ওপরের সামনের পোর্শনে, যদি আমি সাইড থেকে দেখাই, এই সামনের পোর্শনে যে অংশটা রয়েছে এটাকে আমরা কি বলছি, অগ্র মস্তিষ্ক। এই পর্যন্ত অংশটাকে আমরা কি বলছি, অগ্র মস্তিষ্ক। এবার এর ভেতরে মধ্য মস্তিষ্ক কোথায় রয়েছে, এই ভেতরের যে অংশগুলো দেখা যাচ্ছে, মানে বাইরের এই অগ্র মস্তিষ্কটাকে যদি আমরা খুলে দিই, এই ঢাকনাটা খুলে দিই, তাহলে ভেতরে মধ্যভাগে যে অংশটা রয়েছে সেটাকে বলবো কি মধ্য মস্তিষ্ক। আর পশ্চাৎ মস্তিষ্ক এই যে পেছনে, এই যে দেখতে পাচ্ছ পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে লঘু মস্তিষ্ক রয়েছে, এই যে সুষুমা শীর্ষক রয়েছে, এখান থেকে সুষুমাকাণ্ড স্টার্ট হবে, এখান থেকে স্পাইনাল কর্ড বা সুষুমাকাণ্ড স্টার্ট হবে। তাহলে অগ্র মস্তিষ্ক কি, আমরা এই টোটাল পার্টটা সম্পর্কে আগে দেখে নেব। তাহলে অগ্র মস্তিষ্কের ভাগগুলো আমরা আগে দেখে নিই। চলো, তারপর এক এক করে আমরা চলে আসছি অগ্র মস্তিষ্কের প্রথম সেরিব্রাল কর্টেক্স। এই যে ছবিটা দেখো, একদম এই টোটাল যে রিজিয়নটা, এই রিজিয়নটাকে আমরা কি বলছি, সেরিব্রাল কর্টেক্স, মানে উপরে পুরো ঢাকনাটা বলতে পারো, এইটাকে বলছি আমরা সেরিব্রাল কর্টেক্স। ঠিক আছে? আচ্ছা, তাহলে সেরিব্রাল কর্টেক্সকে আমরা আরো একটা নামে বলতে পারি, কি বলতে পারি, গুরু মস্তিষ্ক। এটাকে আমরা কি বলবো, এটা হচ্ছে গুরু মস্তিষ্ক। তাহলে এর অবস্থান কি, গুরু মস্তিষ্ক বা সেরিব্রামের দিকে ধূসর বস্তু যে পুরু স্তর থাকে তাকে আমরা সেরিব্রাল কর্টেক্স বলছি। তাহলে এখানে কি থাকছে দেখো, এইটা এইখানটা কি থাকে, এইখানটা শ্বেত বস্তু থাকে, তার বাইরে কি থাকছে, ধূসর বস্তু থাকে, এই জায়গাটায় ধূসর বস্তু থাকে। ঠিক আছে? এর বাইরে একটা পুরো স্তর রয়েছে, এই পুরো স্তরটাকে আমরা কি বলছি, সেরিব্রাল কর্টেক্স। মানে এই বাইরের পুরো ওভারঅল জায়গাটাকে এই যে সেরিব্রাল কর্টেক্স আমরা বলছি। ঠিক আছে? তাহলে কাজ কি, এই সেরিব্রাল কর্টেক্স বা গুরু মস্তিষ্কের কাজ কি, এর কাজ হচ্ছে বিভিন্ন অনুভূতি, সমস্ত কিছু, তাপ, স্পর্শ, চাপ, ব্যথা, যত কিছু, এই সমস্ত কিছু কিন্তু অনুভূত হচ্ছে এখানে। তাছাড়া চেষ্টীয় সমন্বয়ক অঞ্চল, অর্থাৎ কি, চেষ্টীয় অঞ্চল মানে কি, যেগুলো আমরা সাড়া প্রদান করে থাকি, যে কোনো সাড়া প্রদান করছি সেটা মেনটেন করছে আমাদের এই গুরু মস্তিষ্ক। তারপরে কথা বলছি, যে কোনো ভাষা আমরা বুঝতে পাচ্ছি, বোধগম্য হচ্ছে, সেই সমস্ত কিছু কিন্তু মেনটেন করছে কে বা নিয়ন্ত্রণ করছে কে, আমাদের এই সেরিব্রাল কর্টেক্স বা গুরু মস্তিষ্ক। ঠিক আছে? এর পরের পার্ট কি রয়েছে, এর পরের পার্ট রয়েছে থ্যালামাস। আচ্ছা, থ্যালামাস কিসের অংশ, থ্যালামাস কিসের অংশ, এটাও অগ্র মস্তিষ্কেরই অংশ, কিন্তু অগ্র মস্তিষ্ককে 2টো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে টেলেনসেফালান, একটা হচ্ছে ডায়েনসেফালান। তাহলে ডায়েনসেফালানের মধ্যে 2টো ভাগ হচ্ছে থ্যালামাস আর হাইপোথ্যালামাস। ছবিটা দেখে নিই আমরা। দেখো, এই যে টোটাল অগ্র মস্তিষ্ক, অগ্র মস্তিষ্কের মধ্যে হাইপোথ্যালামাস, এই যে জায়গাটা, এক মিনিট, এই যে অংশটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাকে কি বলা হচ্ছে, এই জায়গাটাকে বলা হচ্ছে হাইপোথ্যালামাস। আর থ্যালামাসটা কোথায় রয়েছে, আচ্ছা, এই অংশটাকে আমরা কি বলছি, থ্যালামাস। দ্বারাও এখানে ভালো দেখা যাচ্ছে, এই ছবিটাতে ভালো দেখা যাচ্ছে। দেখো, এর পাশে হাইপোথ্যালামাস ছিল, এই জায়গাটাই, এই জায়গাটাই কি ছিল, হাইপোথ্যালামাস ছিল।
হাইপোথ্যালামাসের নিচে যে অংশটা দেখতে পাওয়া যাচ্ছে এটাকে আমরা কি বলছি? থ্যালামাস। ঠিক আছে, তাহলে এই থ্যালামাস হচ্ছে তোমার গুরু মস্তিষ্কের নিচেই কিন্তু অবস্থান করছে। তাহলে কি বলবো? গুরু মস্তিষ্কের নিচে অবস্থান করে। তাহলে আমরা অ্যানিমেশনে দেখে নিই একটু থ্যালামাস কোথায় রয়েছে। দেখো এই একদম এইটা ধরো অগ্র মস্তিষ্ক, এই দেখো ভেতরে যে অংশটা দেখতে পাওয়া যাচ্ছে পিঙ্ক কালারের, অগ্র মস্তিষ্কের মাঝে এই যে ফাঁকা জায়গাটাই যে অংশটা দেখতে পাচ্ছেন একদম মিডিলে, এইটাকে আমরা কি বলছি? থ্যালামাস। একদম মিডিলে যেটা রয়েছে, একদম মিডিলে যেটা রয়েছে ওটাকে বলছি থ্যালামাস। আচ্ছা, নেক্সট কি রয়েছে? হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস, এই যে হাইপোথ্যালামাস সম্পর্কে আমাদের একটু জানতে হবে। এই জায়গাটাকে কি বলা হচ্ছে? হাইপোথ্যালামাস বলা হচ্ছে। এই জায়গাটাকে হাইপোথ্যালামাস বলা হচ্ছে। হাইপোথ্যালামাসকে কি বলবো আমরা? দেখো হাইপোথ্যালামাসকে কিন্তু আমরা এখন প্রভুগ্রন্থি বলতে পারি, কারণ এর আগে হরমোন চ্যাপ্টারে আমরা অলরেডি দেখেছি যত রকমের হরমোন রিলিজ হচ্ছে কোথা থেকে? হাইপোথ্যালামাস থেকে। কেন? কারণ ব্রেনের মধ্যে যত চেষ্টীয় স্নায়ু রয়েছে, সংজ্ঞাবহ স্নায়ু এবং চেষ্টীয় স্নায়ু, দু প্রকার স্নায়ু হয়। সংজ্ঞাবহ স্নায়ু মানে যারা সারাটাকে বার্তাটাকে বহন করে ব্রেনে নিয়ে আসছে। এবার বার্তাটাকে বহন করে যখন ব্রেনে নিয়ে আসছে, তার বিরুদ্ধে যে সারা, সেটা কে দেবে? ব্রেন দেবে। এবার ব্রেনের মেইন জায়গাটা কি? এই হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস এ কি করে? বিভিন্ন ধরনের হরমোন রিলিজ করবে, বিভিন্ন প্রকার হরমোন রিলিজ করবে। ঠিক আছে, তার জন্য এটাকে কিন্তু এখন প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ডও কিন্তু বলা হয়। এটাকে প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ডও বলা হয়, কারণ তোমরা জানো পিটুইটারিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়, কিন্তু পিটুইটারির থেকে নির্গত যত হরমোন এই সমস্ত কিছুকে কে মেনটেন করে? এই সমস্ত কিছুকে মেনটেন করে হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস থেকে রিলিজিং আর ইনহিবিটিং দু ধরনের হরমোন রিলিজ হয়, সেগুলো পিটুইটারির সমস্ত হরমোন ক্ষরণে নিয়ন্ত্রণ করে। এছাড়াও আর কি কি রয়েছে? এছাড়াও এর কাজ কি কি? প্রাণীদের চিন্তা, বুদ্ধি, রাগ, সমস্ত কিছু বিভিন্ন অনুভূতিগুলো নিয়ন্ত্রণ করে। মানে গুরু মস্তিষ্ক আর হাইপোথ্যালামাসের কাজের মধ্যে অনেক মিল আছে, একাধিক কাজের মিল আছে। স্পর্শ, চাপ, ব্যথা অনুভব, এই সমস্ত কিছু কিন্তু হাইপোথ্যালামাস মেনটেন করছে। তাহলে আমরা অগ্র মস্তিষ্কের দুটো ভাগ দেখলাম। ঠিক আছে, অগ্র মস্তিষ্কের কি কি ভাগ দেখলাম? দুটো ভাগ দেখলাম। দেখো এবার চলে আসছি মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্কের কি কি ভাগ রয়েছে? মধ্য মস্তিষ্ককে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে টেকটাম, একটা হচ্ছে সেরিব্রাল পেডাঙ্কল। জাস্ট ছবিটা দেখিয়ে দিই মধ্য মস্তিষ্ক তোমাদের কোনটা। মধ্য মস্তিষ্ক হচ্ছে এই পার্টটাকে মধ্য মস্তিষ্ক বলা হয়। দেখো মিড ব্রেন, এই অংশটা দেখতে পাচ্ছ? এই যে সরি এই যে অংশটা দেখতে পাওয়া যাচ্ছে এইটাকে বলা হচ্ছে মধ্য মস্তিষ্ক। ঠিক আছে, ওপরে একদম সেরিব্রাল কর্টেক্স রয়েছে, সেরিব্রাল কর্টেক্স বা গুরু মস্তিষ্ক, তার নিচে গুরু মস্তিষ্কটাকে সরিয়ে দিয়ে বাকি অংশটা দেখানো হয়েছে। এটা কি? এটা হচ্ছে থ্যালামাস। থ্যালামাসটাকে যদি আমরা ভাগ করে দিই, ফাঁকা করে দিই, তাহলে মিডিলে রয়েছে কি? হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসের নিচে কি রয়েছে? মধ্য মস্তিষ্ক। ঠিক আছে, তাহলে মধ্য মস্তিষ্ককেও দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে টেকটাম আর একটা হচ্ছে সেরিব্রাল পেডাঙ্কল। তাহলে মধ্য মস্তিষ্কের কটা ভাগ? মধ্য মস্তিষ্কের একটা হচ্ছে টেকটাম আর একটা হচ্ছে সেরিব্রাল পেডাঙ্কল। এই দুটো ভাগ নিয়ে মধ্য মস্তিষ্ক গঠিত। আচ্ছা, মধ্য মস্তিষ্ক কবার দিয়েছে? দুবার।
চলো, এরপর সেতু মস্তিষ্ক বা পন্স। পন্স কাকে বলা হয়? মধ্য মস্তিষ্কের পরে যে অংশগুলো রয়েছে এই পুরোটাকেই বলা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের অংশ। আর এই পশ্চাৎ মস্তিষ্ককে কটা ভাগে ভাগ করা হয়েছে? পশ্চাৎ মস্তিষ্ককে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মেটেনসেফালন, একটা হচ্ছে মাইলেনসেফালন। মেটেনসেফালন কি কি নিয়ে গঠিত? লঘু মস্তিষ্ক আর সেতু মস্তিষ্ক, মানে লঘু মস্তিষ্ক আর পন্স। আর একটা আছে সুষমা শীর্ষক বা মেডালা অবলঙ্গাটা, এইটা নিয়ে মাইলেনসেফালন গঠিত। তাহলে ছবিটা দেখি, দেখো এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এখানে কি রয়েছে? মিড ব্রেন এই পর্যন্ত কমপ্লিট ছিল। মিড ব্রেনের পরবর্তী এই যে রেড কালারের অংশটা দেখতে পাচ্ছ, এটা হয়ে যাচ্ছে কি? পন্স বা সেতু মস্তিষ্ক। কারণ এটা কি করছে? অগ্র মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে কি করছে? সংযোগ স্থাপন করছে, একটা সেতু তৈরি করছে, যার জন্য এটাকে পন্স বা সেতু মস্তিষ্ক বলা হয়। এর পরবর্তী যে অংশটা, এর পরবর্তী এই অংশটা, নিচের অংশটাকে বলা হচ্ছে কি? মেডালা অবলঙ্গাটা। এটাকে বলছি মেডালা অবলঙ্গাটা বা সুষমা শীর্ষক, যেটা সরাসরি কিসের সাথে যুক্ত? এই দেখো এখান থেকে সরাসরি কিন্তু স্পাইনাল কর্ড বা আমাদের সুষমা কাণ্ড, যেটা স্পাইনাল কর্ড কিন্তু ওখান থেকে গঠিত, তাই এটাকে সুষমা শীর্ষক বা মেডালা অবলঙ্গাটা বলা হচ্ছে। আর পশ্চাৎ মস্তিষ্ক কোথায়? পশ্চাৎ মস্তিষ্ক ঠিক এই জায়গাটাই প্রেজেন্ট থাকে। পশ্চাৎ মস্তিষ্ক এপাশে একটা, আর মানে 3D-তে যদি দেখি, আমরা 3D-টা একটু দেখি, দেখো আচ্ছা, পশ্চাৎ মস্তিষ্ক এই যে এটা হয়ে যাচ্ছে কি? পন্স। এই যে এই অংশটা হয়ে যাচ্ছে কি? পন্স। আচ্ছা, তারপরে এই দেখো লেখা আছে পন্স। এই যে জায়গাটা, এটাকে আমরা কি বলছি? সুষমা শীর্ষক বা মেডালা অবলঙ্গাটা। আর হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে রয়েছে লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম। এই সেরিবেলাম বা লঘু মস্তিষ্ক এই অংশটা, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা পার্ট আর একবার দেখে নিই। এই যে অংশটা, এগুলো টেম্পোরাল, এগুলো অগ্র মস্তিষ্কেরই অংশ, ঠিক আছে? ফ্রন্টাল, টেম্পোরাল, এইগুলো দেখো লিফট, মিডল, ফ্রন্টাল, এগুলো সব হচ্ছে পুরো কি? অগ্র মস্তিষ্কের অংশ। আচ্ছা, একদম এই যে জায়গাটা কর্পাস ক্যালোসাম রয়েছে, এটা কি? মিড ব্রেন বা মধ্য মস্তিষ্ক, দেখতে পাচ্ছ? মিড ব্রেন বা মধ্য মস্তিষ্ক। আচ্ছা, মধ্য মস্তিষ্ক ওখানে প্রেজেন্ট। এই জায়গাটা কি? হাইপোথ্যালামাস, দেখা যাচ্ছে হাইপোথ্যালামাস। আচ্ছা, আর কি রয়েছে? এটা পিটুইটারি গ্রন্থি, দেখো হাইপোথ্যালামাসের সাথে কিন্তু যুক্ত পিটুইটারি গ্রন্থি, যেখান থেকে তোমরা পড়েছো প্রচুর হরমোন তৈরি হয়। পিটুইটারির দুটো ভাগ, দেখো অ্যান্টেরিয়ার আর পস্টেরিয়ার, দু রকম খণ্ড রয়েছে পিটুইটারির। আচ্ছা, এখানে থ্যালামাসটা কি দেখানো যাবে? হাইপোথ্যালামাস রয়েছে, মিড ব্রেন, মিড ব্রেনের একদম ভেতরে থ্যালামাসটা থাকে, তো ওই জন্য এখানে ক্লিয়ারলি বোঝানো যাচ্ছে না। যাই হোক, তাহলে এটা পন্স হয়ে যাচ্ছে, এটা মেডালা অবলঙ্গাটা। আর এই পেছনে দেখতেই পাচ্ছ আমাদের এই জায়গা দুটোই প্রেজেন্ট থাকে কি? লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম। তাহলে এই গেল ব্রেনের টোটাল পার্ট। আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে প্রত্যেকের কাছে। আচ্ছা, দেখো তাহলে এখানে আমি আর আলাদা করে কিছু বলছি না, প্রত্যেকটা পার্টের কাজগুলো জাস্ট তোমরা পড়ে রাখবে। লঘু মস্তিষ্কের মেন কাজ কি? লঘু মস্তিষ্কের মেন কাজ হচ্ছে কি? প্রাণীদের ভারসাম্য বজায় রাখা, প্রাণীদেহের ভারসাম্য বজায় রাখা। প্রত্যেকটার দুটো করে কাজ পড়ে রাখবে। আচ্ছা, সুষমা শীর্ষক বলে দিয়েছি, মেডালা অবলঙ্গাটা বলা হয়ে গেছে। এবার চলে আসছি সুষমা কাণ্ড বা স্পাইনাল কর্ড। তাহলে স্পাইনাল কর্ড কাকে বলছি? মস্তিষ্কের পর থেকে একদম মেরুদণ্ডের মধ্যে দিয়ে যে অংশগুলো বয়ে চলেছে সেটাকে বলছি আমরা স্পাইনাল কর্ড। কেমন দেখতে হয় অ্যাকচুয়ালি? তোমরা তো দেখেছো মেরুদণ্ড এরকম ধরনের কশেরুকা নিয়ে গঠিত। মেরুদণ্ড কেমন নিয়ে গঠিত? এরকম ধরনের বিভিন্ন কশেরুকা দ্বারা গঠিত। তো এর মধ্যে দিয়ে একটা দড়ির মতন স্ট্রাকচার, এর মধ্যে দিয়ে এরকম দড়ির মতন একটা, যেটাকে বলা হয় স্নায়ু রজ্জু, এটাকে কি বলা হচ্ছে? রজ্জু বা দড়ির মতন একটা স্ট্রাকচার চলে গেছে, এটাকেই আমরা কি বলছি? সুষমা কাণ্ড। এটাকে কি বলছি? সুষমা কাণ্ড। তাহলে এর মধ্যে কি কি অংশ দেখতে পাওয়া যায়? এর মধ্যে এই দেখো স্পাইনাল কর্ডটা এখানে দেখিয়েছে, স্পাইনাল কর্ড, ঠিক আছে? তো এই স্পাইনাল কর্ডের মধ্যে কি কি অংশ দেখতে পাওয়া যায়? এরকম ধরনের দেখতে হয়। যদি আমরা এটাকে যদি প্রস্থচ্ছেদ করি, প্রস্থচ্ছেদ, সরি,
এটাকে যদি আমরা প্রস্থচ্ছেদ করি তাহলে কেমন দেখতে পাবো? এইরকম একটা অংশ কিন্তু আমরা দেখতে পাবো। তাহলে বলো এই যে অংশটা, এটাকেই কিন্তু আমরা এইভাবে দেখছি, মানে ওপর থেকে দেখলে এই যে এর মধ্যে এরকম ধরনের এই যে বাটারফ্লাই লাইক স্ট্রাকচার এরকম কিন্তু দেখতে পাওয়া যাবে। একদম এই মিডিলটায় একটা ছিদ্র দেখতে পাওয়া যায়, কেন্দ্রীয় নালিকা দেখতে পাওয়া যায়। এই কেন্দ্রীয় নালিকার ভেতরটা কিন্তু একদম ফাঁপা, ঠিক আছে? এটা কিন্তু একদম এই যে লম্বালম্বি নেমে আসছে, এর ভেতরটা ফাঁপা। এই ভেতর ফাঁপা অংশে কি রয়েছে? ফাঁপা অংশে সিএসএফ, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, এক ধরনের তরল কিন্তু বর্তমান। আর এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় শ্বেত বস্তু আর ধূসর বস্তু। এটা কি? ধূসর বস্তু, আর এটা হচ্ছে শ্বেত বস্তু, ঠিক আছে? তো এই হচ্ছে স্পাইনাল কর্ড। এবার এই স্পাইনাল কর্ডকে কি কি ভাগে ভাগ করা যাচ্ছে দেখো। টোটাল কতগুলো রয়েছে সুষুম্না স্নায়ু? টোটাল 31 জোড়া রয়েছে। সুষুম্না স্নায়ু হচ্ছে, সুষুম্না স্নায়ু কজোড়া রয়েছে? 31 জোড়া। তাহলে এই 31 জোড়ার নাম কি কি? এই 31 জোড়ার নাম এই দেখো, সার্ভাইকাল স্পাইন, মানে মেরুদণ্ডের যে মেরুদণ্ড কি কি নিয়ে গঠিত? সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল, কক্সিজিয়াল, এই বিভিন্ন অস্থিগুলো দ্বারা গঠিত। তাহলে এই অস্থির মধ্যে দিয়ে সুষুম্না কাণ্ড থেকে, মানে এই যে স্পাইনাল কর্ড থেকে যে যে স্নায়ু রিলিজ হয়েছে, এইটুকুর মধ্যে সার্ভাইকাল থেকে যে কটা স্নায়ু রিলিজ হয়েছে, তাহলে সেগুলোকে আমরা কি বলবো? সার্ভাইকাল স্নায়ু। তাহলে সার্ভাইকাল স্নায়ু কতগুলো রয়েছে? 7টা রয়েছে। এখানে আমি নাম্বারগুলো লিখে দিচ্ছি। সার্ভাইকাল স্পাইন রয়েছে কটা? 7টা। থোরাসিক, এই যে ব্লু কালারের এই অংশটাকে কি বলা হয়? মেরুদণ্ডের থোরাসিক বা বক্ষদেশীয়। তাহলে এই থোরাসিকের থেকে যে কটা স্নায়ু রিলিজ হয়েছে আশেপাশে, ওগুলোকে অ্যাকচুয়ালি কি বলা হয়? প্রান্তীয় স্নায়ু বলা হয়। তাহলে এখান থেকে যতগুলো প্রান্তীয় স্নায়ু রিলিজ হয়েছে এগুলোকে আমরা কি বলছি? থোরাসিক স্পাইন। টোটাল রয়েছে কটা? 12 জোড়া থোরাসিক রয়েছে। তারপরে লাম্বার কটা রয়েছে? লাম্বার রয়েছে 5 জোড়া, স্যাক্রাম রয়েছে 1টা, আর কক্সিজিয়াল রয়েছে 1টা। 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31। আচ্ছা, স্যাক্রাম আর কক্সিজিয়াল, 1 মিনিট, ওখানে হচ্ছে 5 জোড়া, এটা 12 জোড়া, এটা 7 জোড়া। হ্যাঁ, এখানে একটা করেই হবে। 1 মিনিট, এটা ঠিক আছে। এগুলো যাচ্ছে সুষুম্না স্নায়ু। চলো এরপর চলে আসবো মেনিনজেস। মেনিনজেস কাকে বলা হয়? মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ডের আবরণকে বলা হচ্ছে কি? মেনিনজেস। মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ডের আবরণকে বলা হয় মেনিনজেস। এর কিন্তু বেশ কয়েকটা পর্দা রয়েছে। মেনিনজেস কি কি পর্দা দ্বারা গঠিত? ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, পায়া ম্যাটার, এই 3টে পর্দা দ্বারা কিন্তু গঠিত। তাহলে একদম বাইরেরটাকে আমরা কি বলবো? বাইরেরটাকে বলবো ডুরা ম্যাটার, 3টি পর্দা দ্বারা গঠিত। এর পরের পর্দাটাকে আমরা কি বলবো? অ্যারাকনয়েড ম্যাটার, এটা হচ্ছে কি? অ্যারাকনয়েড ম্যাটার। আর নিচের অংশটাকে বলবো পায়া ম্যাটার। এই অংশটাকে বলবো কি? পায়া ম্যাটার। ঠিক আছে, এই 3টে পর্দা দ্বারা গঠিত যে আবরণ, এই আবরণটাকে আমরা কি বলছি? মেনিনজেস বলছি। নেক্সট কি আছে? সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। দেখো এটার ফুল ফর্মটা জেনে রাখবে, CSF বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। সেরিব্রোস্পাইনাল
ফ্লুইড। এটা কোথায় থাকছে? মস্তিষ্ক এবং সুষমাকাণ্ডের যত ফাঁকা প্রকোষ্ঠ রয়েছে সেই সমস্ত ফাঁকা প্রকোষ্ঠে কিন্তু এই সেরিব্রোস্পাইনাল ফ্লুইড রয়েছে। মস্তিষ্ক এবং সুষমাকাণ্ডের অন্তর্গত ফাঁকা প্রকোষ্ঠগুলি সিএসএফ তরল দ্বারা পূর্ণ। সিএসএফ তরল দ্বারা পূর্ণ। ঠিক আছে, তাহলে আর কি কি রয়েছে? সিএসএফ আর কোথায় কোথায় থাকে? ধরো এই যে মেনিনজেস পড়লাম, মেনিনজেস যে পর্দাটা রয়েছে ওর মধ্যেও কিন্তু সিএসএফ তরলটা রয়েছে, এবং ব্রেনের বিভিন্ন ফাঁকা ফাঁকা যে প্রকোষ্ঠগুলো রয়েছে সেগুলো সেরিব্রোস্পাইনাল ফ্লুইড দ্বারা রয়েছে। এই ফ্লুইড থাকলে কি হয়? যে কোনো ঘর্ষণজনিত বা আঘাতজনিত ঝুঁকি থেকে মানে ঝাঁকুনি থেকে ব্রেনকে এবং স্পাইনাল কর্ডকে রক্ষা করে, মানে স্নায়ুগুলোকে রক্ষা করে। ওই জন্য কিন্তু এই তরলের ভূমিকা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার চলে আসছি প্রতিবর্ত ক্রিয়া বা রিফ্লেক্স আর্ক বলতে কি বোঝায়। দেখো, অলরেডি আমরা এতক্ষণ পড়লাম যে পরিবেশ থেকে যে কোনো উদ্দীপনা আসুক সেই উদ্দীপনার বিরুদ্ধে আমরা কিন্তু সাড়া দিচ্ছি। তো এই যে উদ্দীপনার বিরুদ্ধে তৎক্ষণাৎ সাড়া দেওয়ার যে পদ্ধতি সেগুলোকে আমরা বলি প্রতিবর্ত ক্রিয়া। ধরো তোমার চোখে লাইট পড়লো, অটোমেটিক্যালি তোমার চোখ বন্ধ হয়ে গেল, তাহলে এটাকে কি বলছি? এটা এক ধরনের প্রতিবর্ত ক্রিয়া। তুমি সাইকেল চালিয়ে যাচ্ছ, এটা এক ধরনের প্রতিবর্ত ক্রিয়া। তাহলে এই প্রতিবর্ত ক্রিয়া কয় প্রকার, কি কি এবং কিভাবে সংগঠিত হচ্ছে সেটাই আমরা দেখব। অবশ্যই এটা কিসের মাধ্যমে হচ্ছে? স্নায়ু পথের মাধ্যমে হচ্ছে, স্নায়বিক নিয়ন্ত্রণের মাধ্যমে হচ্ছে। তাহলে প্রতিবর্ত ক্রিয়া হচ্ছে যে কোনো অন্তর্বাহী এবং বহির্বাহী উদ্দীপনা, সেটা অন্তর্বাহী হতে পারে বহির্বাহীও হতে পারে। কিন্তু তোমার পেটে ব্যথা করছে, এটা কিন্তু অন্তর্বাহী উদ্দীপনা, সেটাও কিন্তু তোমার পেটের যে ব্যথা পেশিগুলো ওখান থেকে কিন্তু স্নায়ু উদ্দীপনা কোথায় পাঠাচ্ছে? তোমার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পাঠাচ্ছে। তাহলে অন্তর্বাহী হোক, পরিবেশীয় বহিঃপরিবেশীয় হোক, যে উদ্দীপনা গৃহীত হওয়ার সাথে সাথে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র তৎক্ষণাৎ অ্যাক্টিভ হয়ে যাচ্ছে এবং তার বিরুদ্ধে যে সাড়া প্রদান করছে সেটাকেই আমরা কি বলছি? প্রতিবর্ত ক্রিয়া বা রিফ্লেক্স আর্ক। এই প্রতিবর্ত ক্রিয়া কয় প্রকার হয়? প্রতিবর্ত ক্রিয়া দুই প্রকার। একটা হচ্ছে সহজাত প্রতিবর্ত ক্রিয়া, সহজাত প্রতিবর্ত ক্রিয়া, আর একটা হচ্ছে অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। সহজাত প্রতিবর্ত ক্রিয়া কোনটাকে বলবো? যেগুলো ধরো, যেগুলোর জন্য আমাদের কোনো অভ্যেসের প্রয়োজন নেই, জন্মগত থেকে রয়েছে, যেগুলো হচ্ছে আমাদের জন্মগত। জন্মগত মানে যেগুলো অটোমেটিক্যালি হয়, তোমাকে ছোটবেলায় কেউ শিখিয়ে দেয়নি যে চোখে লাইট পড়লে চোখটা বন্ধ করে নিতে হবে, ঠিক আছে, বা কোনো গরম কিছুতে হাত লাগলে হাতটা সরিয়ে নিতে হবে, এগুলো কিন্তু আমরা শিখে আসিনি, এগুলো অটোমেটিক্যালি হচ্ছে, এগুলো সব জন্মগত। তো এই ধরনের যে প্রতিবর্ত ক্রিয়া এগুলোকে আমরা কি বলবো? সহজাত প্রতিবর্ত ক্রিয়া। আর অর্জিত কোনগুলো? যেগুলো আমরা শিখে আস্তে আস্তে অর্জন করেছি, যেমন শিশুর হাঁটতে শেখা, কথা বলতে শেখা, সাইকেল চালানো, সাঁতার কাটা, এই সমস্ত কিছু কি অর্জন করা, শেখার পর কিন্তু সে অটোমেটিক্যালি ওটা করতে পারছে। তাহলে এগুলোকে আমরা কি বলবো? অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। ঠিক আছে, তাহলে এই প্রতিবর্ত ক্রিয়ার এখানে যে পথ, প্রতিবর্ত পথ, এটার কিন্তু ছবিটা তোমাদের আসে পরীক্ষায় এখানে। হ্যাঁ, এই যে ছবিটা প্রতিবর্ত পথ, এখানে কি দেখতে পাচ্ছ? আচ্ছা, এখানে কি একটা জিনিস মিস্টেক হয়েছে? সুষমা কাণ্ডটা কোথায় গেল? হ্যাঁ, এখানে উল্টো হয়ে গেছে, এটা ধূসর, এটা শ্বেত হবে, শ্বেত বস্তু, এটা ধূসর বস্তু, ঠিক আছে। আচ্ছা, দেখো এখানে এটা হচ্ছে কি একটা সুষমা কাণ্ড। সুষমা কাণ্ড মানে কি? তোমার এই যে স্নায়ুরজ্জুটা ছিল, সুষমা কাণ্ড মানে এই যে স্নায়ুরজ্জুটা ছিল, এটাকে যদি তুমি এই যে ওপর থেকে দেখো তাহলে এটা কিন্তু এইরকম স্ট্রাকচার দেখতে পাওয়া যাবে। তাহলে এর মধ্যে এই যে কি বললাম, যে বাইরে শ্বেত বস্তু বা হোয়াইট ম্যাটার থাকবে, আর মাঝখানে যে পিঙ্ক কালারের বাটারফ্লাই লাইক স্ট্রাকচার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গ্রে ম্যাটার বা ধূসর বস্তু। তাহলে এই ধূসর বস্তুর সাথে কি হচ্ছে? বিভিন্ন ধরনের নার্ভ, এখানে গ্রিন কালার দেখো একটা সাইডে দেখিয়েছে, এ পাশেও আছে, দুপাশেই আছে। তো এখান থেকে কিছু নার্ভ বেরিয়েছে, এখান থেকে কিছু নার্ভ বেরিয়েছে, এখান থেকে কিছু নার্ভ বেরিয়েছে, এইভাবে কত জোড়া রয়েছে? টোটাল 31 জোড়া স্নায়ু রয়েছে। সুষমা কাণ্ড থেকে নির্গত টোটাল 31 জোড়া স্নায়ু রয়েছে। এর মধ্যে আমরা প্রতিবর্ত পথ পড়বো, যে কিভাবে প্রতিবর্ত ক্রিয়ায় সাড়াটা প্রদান হচ্ছে।
ধরো একদম শুরুতে দেখো, একদম শুরুতে এটা কি সেন্সরি নিউরন। সেন্সরি নিউরন মানে এই যে রিসেপ্টর, ফার্স্টে কে রয়েছে রিসেপ্টর, কোনো একটা উদ্দীপনা রিসেপ্টর দ্বারা রিসিভ হলো, রিসিভ হওয়া যে অর্গানে হলো সেখানে নিশ্চয়ই কোনো না কোনো স্নায়ু তো রয়েছে, সেই স্নায়ুর মাধ্যমে কি হবে, সেই স্নায়ুটাকে আমরা অবশ্যই বলবো কি সেন্সরি নিউরন। তাহলে এই সেন্সরি নিউরনের মাধ্যমে কোথায় গেল, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মানে সুষমাকাণ্ডে এই উদ্দীপনাটা পৌঁছালো। এবার সুষমাকাণ্ডের ভেতরে কি রয়েছে, এগুলো সব এই যে ইন্টার নিউরন, এগুলোকে আমরা কি বলি সহযোগী নিউরন। সহযোগী নিউরনের মাধ্যমে কি হবে, কারক বা মোটর নিউরন, এই যে এটা কি যার মাধ্যমে সাড়া প্রদান হয়, দেখো এখানে পেশিতে গিয়ে সাড়া প্রদান হলো, পেশি কিছু মুভ করছে, এই যে এখানে পিন লেগেছে, পিন লাগলে কি পেশি সংকোচন করে নিচ্ছে, সরিয়ে নিচ্ছে হাতটাকে, তাহলে এই পেশি সংকোচন করে নিচ্ছে। তাহলে এই পথটাকে আমরা কি বলছি প্রতিবর্ত পথ। এই ছবিটা কিন্তু তোমাদের আঁকতে হবে, ঠিক আছে, অ্যাটলিস্ট এইভাবে কিন্তু তোমাদের ছবিটা আঁকতে হবে। দেখো কি করতে হবে, এই ধরনের এই অর্ধেকটা অন্তত তোমাদের আঁকতে হবে। এখান থেকে কি রয়েছে, এখান থেকে এই বাটারফ্লাইয়ের মতন ধূসর বস্তু রয়েছে, এটা কি ধূসর বস্তু, আর এটা কি, এটা হচ্ছে শ্বেত বস্তু। এবার তোমরা এখান থেকে দুটো জিনিস দেখাবে, একটা হচ্ছে রিসেপ্টর অর্গান আর একটা হচ্ছে কারক, মানে এটা হচ্ছে গ্রাহক আর এটা হচ্ছে কি কারক, ঠিক আছে, গ্রাহক আর কারক। এবার এদের মধ্যে কি হচ্ছে, এখানে বেশ কিছু নিউরনের মাধ্যমে কোথায় গেল, আচ্ছা এখানে আঁকি, হ্যাঁ, এই একটা নিউরনের মাধ্যমে ধূসর বস্তুতে পৌঁছালো। ধূসর বস্তুর ভেতরে কি রয়েছে, অ্যাডজাস্টার বা সহযোগী নিউরন রয়েছে, সহযোগী নিউরন রয়েছে, এগুলো কি সহযোগী। এটা কি ছিল, এটা ছিল সংজ্ঞাবহ। এবার এদের মাধ্যমে কি হবে, সাড়া প্রদান হবে, কোথায় কারক অঙ্গে। এটাকে তাহলে কি বলবো, চেষ্টীয় বা মোটর, চেষ্টীয় বা মোটর, ঠিক আছে। তাহলে এই প্রতিবর্ত পথের ছবিটা কিন্তু তোমাদের আঁকতে হবে, এটা কিন্তু পরীক্ষায় আসার মতন একটা কোশ্চেন, ছবিটা, ঠিক আছে। আচ্ছা নেক্সট চলে আসছি আমাদের একটা স্নায়ু মানে জ্ঞানেন্দ্রিয় চোখ, চোখ সম্পর্কে পড়তে হবে। আর এই চোখের ছবিটাও যে কতটা ইম্পর্টেন্ট সেটা তোমরা খুব ভালো করে জানো, চোখের ছবিটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে এবং চোখের বিভিন্ন অংশের কাজগুলো তো তোমাদের জানতে হবে। চোখের ছবিটা আমি আলাদা করে দেখাচ্ছি না, এখানে অলরেডি খুব সুন্দরভাবে কিন্তু দেওয়া আছে, দেখে নাও। দেখো একদম এই সামনে পুরো, আচ্ছা বাইরের যে আবরণটা দিয়ে আমরা স্টার্ট করি। বাইরের এই টোটাল যে ব্লু কালারের আবরণটা দেখতে পাচ্ছ, এই আবরণটাকে কি বলা হচ্ছে, এই আবরণটাকে বলা হচ্ছে স্ক্লেরা। একদম বাইরের আবরণটাকে কি বলবো, স্ক্লেরা বলবো। স্ক্লেরার পরবর্তী অংশটা, এই যে রেড কালারের যে অংশটা রয়েছে, রেড কালারের অংশটাকে আমরা কি বলছি কোরয়েড, আর তারপরে ইয়েলো কালারের যে অংশটা রয়েছে এটাকে বলছি রেটিনা। এইটা পুরোটা হচ্ছে রেটিনা। তাহলে তিনটে স্তর রয়েছে, স্ক্লেরা, কোরয়েড আর রেটিনা, এই তিনটে স্তর দেখতে পাচ্ছ। এবার সামনে যদি দেখি, সামনে কি কি মানে কি বলে ওটাকে, প্রতিসারক মাধ্যম রয়েছে। কি কি প্রতিসারক মাধ্যম, একদম ফার্স্টে কি কর্নিয়া, যে স্বচ্ছ পাতলা আবরণ, একদম বাইরের যে পাতলা স্বচ্ছ আবরণটা দেখতে পাওয়া যায় এটাকে আমরা বলছি কি কর্নিয়া, প্রথম হচ্ছে প্রতিসারক মাধ্যমটা। তারপরে কি চলে আসছে, এই যে অংশটা, এই অংশটাকে কি বলা হচ্ছে, এই অংশটাকে বলা হচ্ছে আইরিশ, ঠিক আছে, এই অংশটাকে কি বলবো আইরিশ বলবো। তারপরের যে অংশটা রয়েছে এগুলোকে কি বলবো কনজাংটিভা, এখানে লেখা নেই, এগুলো হচ্ছে কি কনজাংটিভা। আর এই যে অংশটা এটাকে তারারন্ধ্র বা লেন্স বলা হচ্ছে, ঠিক আছে, তারারন্ধ্র বা লেন্স, তারারন্ধ্র বা লেন্স। এবার দু ধরনের তরল কিন্তু প্রেজেন্ট থাকে একদম এই আইরিশের মধ্যে, এই যে ফাঁকা জায়গাটা লেন্সের সামনে এক ধরনের তরল রয়েছে, এই তরলটাকে আমরা কি বলবো অ্যাকুয়াস হিউমার। এর মধ্যে থাকা তরলটাকে আমরা কি বলবো অ্যাকুয়াস হিউমার। আর এই যে তরলটা এটাকে কি বলবো আমরা
ভিট্রিয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার। প্রশ্ন আসতে পারে, মানে তোমাদের এই চোখের ছবিটা তো সত্যি ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, এইখান থেকে আরও এক জিনিস দেখিয়ে দিই যে এই রেটিনার এইখান থেকে কি তৈরি হচ্ছে, অপটিক স্নায়ু তৈরি হচ্ছে। এই স্নায়ুগুলো সরাসরি কোথায় কানেক্টেড, অপটিক স্নায়ু, যেগুলো দর্শন অনুভূতি গ্রহণ করে এবং ব্রেনে পাঠায়। আর যে ছবিটা অ্যাকচুয়ালি কিভাবে ছবি তৈরি হয়, তোমার সামনে ধরো কোনো বস্তু রয়েছে, এই বস্তুটা থেকে নির্গত যে আলো, নির্গত আলো কি হচ্ছে, এই লেন্সের মধ্যে দিয়ে প্রতিফলিত হচ্ছে, প্রতিফলিত হয়ে কি হচ্ছে, এই রেটিনার ওপর কি হচ্ছে, একটা ফোকাস তৈরি হচ্ছে, মানে রেটিনার ওপর একটা প্রতিবিম্ব তৈরি হচ্ছে। তাহলে এই যে প্রতিবিম্বটা তৈরি হলো, এই প্রতিবিম্বের যে উদ্দীপনাটা সেটাকে অপটিক স্নায়ুর মাধ্যমে কোথায় চলে গেল, ব্রেনে চলে গেল অপটিক স্নায়ুর মাধ্যমে। এবং অপটিক স্নায়ুতে গিয়ে দেখো আমরা যা দেখি সামনে, ধরো এই পেনটা সামনে রয়েছে, আমার রেটিনাতে যে প্রতিবিম্ব গঠিত হয়েছে সেটা কিন্তু উল্টো, তাই না? এখান থেকে আলোটা নির্গত হয়ে এখানে গেছে, আর এখান থেকে আলোটা নির্গত হয়ে এখানে এসছে। তাহলে অ্যাকচুয়ালি এটাকে উল্টো দেখাচ্ছে, এখানে উল্টো প্রতিবিম্ব গঠিত হয়, কিন্তু সেটা অপটিক স্নায়ুর মাধ্যমে যখন ব্রেনে যাচ্ছে, ব্রেনে গিয়ে আবার সেটা সোজা ইমেজ ক্রিয়েট হচ্ছে। তো এই জন্য আমরা সব জিনিসকে সোজাই দেখি অ্যাকচুয়ালি, কিন্তু আমাদের প্রতিবিম্ব তৈরি হয় উল্টো। তাহলে রেটিনার যে স্থানে প্রতিবিম্ব গঠিত হচ্ছে সেই অংশটাকে আমরা কি বলবো, সেই অংশটাকে বলবো পীতবিন্দু। এটাকে কি বলবো, পীতবিন্দু। রেটিনার যে স্থানে প্রতিবিম্ব গঠিত হয়। আর অন্ধবিন্দু কোনটাকে বলবো, যে স্থানে কোনো প্রতিবিম্ব গঠিত হয় না, এগুলো হচ্ছে কি অন্ধবিন্দু। ক্লিয়ার? তাহলে এই গেল আমাদের চোখের গঠন। চোখের এই ইয়েগুলো ভালো করে পড়বে, কনজাংটিভাটা লিখে দিই। কনজাংটিভা, ঠিক আছে? আচ্ছা, মানুষের দ্বিনেত্র দৃষ্টি। দ্বিনেত্র দৃষ্টি বলতে কি বোঝায়? দেখো, আমরা মানুষের তো দুটো চোখ দিয়ে তো আমরা একটা বস্তুই দেখছি, এমন তো না এই চোখ দিয়ে একজনকে দেখছি, এই চোখ দিয়ে একজনকে দেখছি, তা তো দেখতে পারবো না। আমরা দুটো চোখ দিয়েই একই বস্তুর প্রতিবিম্ব, মানে দুটো চোখই আমাদের একই বস্তুর প্রতিবিম্ব তৈরি করে আমাদের রেটিনাতে। তো এই ধরনের দৃষ্টিকে বলা হয় দ্বিনেত্র দৃষ্টি। তাহলে দুটি চোখ দিয়ে একই বস্তুর দর্শনকে আমরা কি বলছি, দ্বিনেত্র দৃষ্টি বলছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে মানুষের ক্ষেত্রে দ্বিনেত্র দৃষ্টি দেখতে পাওয়া যায়, বাদরের ক্ষেত্রে দ্বিনেত্র দৃষ্টি দেখতে পাওয়া যায়, কিন্তু গরুর ক্ষেত্রে কি হয়, গরুর ক্ষেত্রে তার এই পাশের চোখ দিয়ে সে একরকম প্রতিবিম্ব তৈরি হয়, এ পাশের চোখে, এ পাশের চোখ দিয়ে সে আর একরকম জিনিস দেখছে। তো ওটাকে বলা হয় একনেত্র দৃষ্টি। যারা দুটো চোখ দিয়ে দুটো ভিন্ন জিনিস দেখতে পায় তাদেরকে বলা হয় একনেত্র দৃষ্টি, ঠিক আছে? আচ্ছা, এবার আসি উপযোজন। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, উপযোজন কাকে বলে, ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের আসার মতন কোশ্চেন। তো উপযোজন কাকে বলে? ধরো এই যে তোমাদের চোখ, এটা রয়েছে চোখ, এই জায়গাটা হচ্ছে পীতবিন্দু বা রেটিনা। এই জায়গাটা কি পীতবিন্দু, মানে যেখানে ফোকাস প্রতিবিম্ব তৈরি হবে। লেন্স কোথায় রয়েছে, সামনেটা একটু ইয়ে করে দিই, এই জায়গায় ধরো লেন্স রয়েছে, ঠিক আছে? এই জায়গায় লেন্স রয়েছে। এবার কি হচ্ছে, সামনে কোনো বস্তুর প্রতিবিম্ব তৈরি হয়েছে, সামনে একটা বস্তু রয়েছে। তো এখান থেকে ধরো আগত আলোক রশ্মি কি করেছে, এই জায়গায় তো ফোকাসটা তৈরি করার কথা, কিন্তু না, এখান থেকে ধরো এই জায়গায় ধরো প্রতিবিম্বটা তৈরি হচ্ছে। তাহলে তো তুমি দেখতে পাবে না ওই জায়গায় যদি আসে। তাহলে কি করতে হবে, তাহলে ফোকাস ঠিক নেই। ধরো তোমার এই জায়গাটাই তুমি পেনটাকে ধরেছো, তাহলে এটাকে দেখতে গেলে তোমার চোখটাকে বড় বড় করতে হচ্ছে, বা অনেক দূরে একটা জিনিস রয়েছে তুমি ভালো দেখতে পাচ্ছ না, তাহলে তুমি কি করো, চোখটাকে অনেক ছোট ছোট করে দেখার চেষ্টা করে, অনেকে সংকোচন করে। কেন করে? কারণ ফোকাস দৈর্ঘ্যটা ঠিকঠাক নেই। আর ফোকাস দৈর্ঘ্য ঠিকঠাক, মানে আমাদের ফোকাস হচ্ছে যে জায়গায় বা যে দূরত্বে কোনো বস্তু থাকলে সেটাকে আমরা ঠিকঠাকভাবে দেখতে পাই, বা আমাদের রেটিনার পীতবিন্দুতে তার প্রতিবিম্বটা ঠিকঠাকভাবে গঠিত হয়। তো এবার ধরো এটা এতটাই দূরে রয়েছে যেটা আমাদের ভিট্রিয়াস হিউমার ওই জায়গায় কিন্তু আমাদের প্রতিবিম্ব তৈরি করছে, মানে আমাদের রেটিনা পর্যন্ত পৌঁছাচ্ছে না। তখন আমরা ধরো চোখের পেশিকে সংকুচিত করি। তাহলে কি করি, এর যে বক্রতা, এই আমাদের পুরো অক্ষিগোলকের যে বক্রতা, সেই বক্রতাটাকে আমরা মেনটেন করি, কি হয় সংকোচন করি।
তাহলে এই বক্রতাটাকে আমরা কি করি, কমিয়ে দিয়ে দেখার চেষ্টা করি। তাহলে কমিয়ে দিলে কি হবে, রেটিনা একটু মুভ করছে, এদিকে মুভ করছে, তাহলে এই জায়গায় প্রতিবিম্ব গঠিত হবে। তো অনেক সময় আমরা দূরের জিনিস এবং চোখ ছোট ছোট করেও কিন্তু দেখতে পাই, ঠিক আছে। আবার খুব কাছে থাকলে কি হয়, উল্টো ঘটনা ঘটবে। ধরো এখানে লেন্সটা রয়েছে আর এটা হচ্ছে পিদ বিন্দু। এবার এখানে বস্তুটাকে খুব কাছে দেওয়া হলো, যার ফলে প্রতিবিম্বটা মানে গঠিত হচ্ছে এরকম জায়গায়, এরকম জায়গায়। তাহলে কি হবে, তখন আমাদের অক্ষিগোলকের চোখটা বড় বড়, কাছে কোনো জিনিস থাকলে চোখ বড় বড় করতে হয়, মানে কি করতে হলো, চোখটা বড় বড় করে প্রকোষ্ঠটা বাড়িয়ে দেওয়া হলো। তাহলে এই যে ফোকাস দৈর্ঘ্য ঠিকঠাক না থাকলে কোনো বস্তুকে দেখার জন্য আমরা অক্ষিগোলকের বক্রতার যে পরিবর্তন ঘটাই, এটাকেই কি বলা হচ্ছে, উপযোজন। বোঝা গেল? এটাকে আমরা বলছি উপযোজন, ঠিক আছে। আচ্ছা, এই উপযোজন রিলেটেড মানে দৃষ্টি ত্রুটি ও সংশোধন পদ্ধতি, এখানে 4টে রোগ রয়েছে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে তোমাদের। মায়োপিয়া, মায়োপিয়াতে কি হয়, মায়োপিয়াতে কিন্তু দূরের দৃষ্টি ব্যাহত হয়, ঠিক আছে। আর মায়োপিয়ার ক্ষেত্রে কোন ধরনের লেন্স ব্যবহার করতে হবে, মায়োপিয়ার ক্ষেত্রে অবতল লেন্স কিন্তু ব্যবহার করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এর আগে যে ছবি দুটো আমরা দেখলাম, এই যে পশ্চাতে গঠিত হলো, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া। আর যদি অক্ষিগোলকের আগে গঠিত হয়, এটাকে বলবো মায়োপিয়া, ঠিক আছে। মানে দেখো, এটা তো অ্যাকচুয়ালি ঠিকঠাক আমরা করতে পারি, আমরা যাদের দৃষ্টি স্বাভাবিক রয়েছে তাদের ক্ষেত্রে ঠিকঠাক করতে পারি, কিন্তু যারা ন্যাচারালি ফোকাস দূরত্বে থাকাকালীন অবস্থাতেও কি করছে, চোখটাকে ধরো ছোট করে কুঁচকে নিয়ে দেখছে, তার মানে কি, সে ধরো কাছে রয়েছে তাও এরকম চোখ ছোট ছোট করে দেখছে। তাহলে চোখ ছোট ছোট করে দেখছে কেন, সে ঠিকঠাক দেখতে পাচ্ছে না ফোকাস দূরত্বে থাকা সত্ত্বেও। তাহলে তার কি হচ্ছে, ওই দূরের দৃষ্টি ব্যাহত হচ্ছে, ঠিকঠাক জায়গায় রয়েছে, দূরের দৃষ্টি ব্যাহত হচ্ছে, সেটাকে আমরা কি বলবো, মায়োপিয়া। তাহলে দূরের দৃষ্টি ব্যাহত হয়, ঠিক আছে। এক্ষেত্রে তাহলে আমরা কোন ধরনের লেন্স ব্যবহার করতে পারি, এক্ষেত্রে আমরা কোন ধরনের লেন্স ব্যবহার করতে পারি, যদি অবতল লেন্স ব্যবহার করি, ধরো এরকম ধরনের লেন্স ব্যবহার করি অবতল, তাহলে কি হবে, এই যে বস্তুর এখান থেকে কি হচ্ছে, এর যে দূরত্বটা এটা কিন্তু প্রপার মেনটেন করছে, প্রপার জায়গায় কিন্তু কি হচ্ছে, এই যে অক্ষিগোলকের প্রপার জায়গায় মানে রেটিনায় গিয়ে কিন্তু এটা তৈরি হচ্ছে। তাহলে অবতল লেন্স ব্যবহার করতে হবে। তাহলে মায়োপিয়া রোগের ক্ষেত্রে কি করতে হবে, অবতল লেন্স ব্যবহার করলে এই এটা অসুবিধাটা দূর হয়। তাহলে মায়োপিয়া এটা কিভাবে মনে রাখবে, মায়োপিয়া দেখো এটাও 4টে ওয়ার্ড, অবতলও কিন্তু 4টে ওয়ার্ড, 4টে শব্দ নিয়ে গঠিত, এইভাবে মনে রাখবে। মায়োপিয়ার ক্ষেত্রে অবতল লেন্স ব্যবহার করা হয়। আর হাইপারমেট্রোপিয়াতে কি হচ্ছে, হাইপারোপিয়া বা হাইপারমেট্রোপিয়া, এটা হচ্ছে কাছের দৃষ্টি ব্যাহত হয়, কাছের দৃষ্টি ব্যাহত হয়, কাছের জিনিস ঠিকঠাক দেখতে পায় না, তখন কি হচ্ছে, উত্তল লেন্স, কনভেক্স উত্তল লেন্স ব্যবহার করা হয়। এটাতে অবতল লেন্স আর এটাতে কি, এটাতে হচ্ছে উত্তল লেন্স ব্যবহার করা হয়, মানে এরকম কনভেক্স, ঠিক আছে। আর কি আছে, প্রেস বায়োপিয়া, প্রেস বায়োপিয়াকে চার্লসেও বলা হয়, মানে 40 বছরের পর কি হচ্ছে, 40 বছরের পর ব্যক্তির দৃষ্টিশক্তি ব্যাহত হয়, সাধারণ সংকোচনশীলতা হ্রাস পায়। এই কারণে কি হচ্ছে, সাধারণ সংকোচনশীলতা হ্রাস পায়, তার ফলে তার স্বাভাবিক দৃষ্টি ব্যাহত হয়, সেক্ষেত্রেও কিন্তু উত্তল লেন্স ব্যবহার করতে হবে, তাহলে এই রোগের সমাধান হবে। তাহলে এটা হচ্ছে চোখের সংকোচন ক্ষমতা, চোখের পেশির যে সংকোচন ক্ষমতা হ্রাস পায়, তাহলে এটার ক্ষেত্রেও কি করতে হবে, উত্তল লেন্স ব্যবহার করতে হবে।
ঠিক আছে, উত্তল লেন্স ব্যবহার করতে হবে। আর লাস্ট হচ্ছে ক্যাটারাক্ট, যেটাকে আমরা চোখে ছানি পড়া বলি। ক্যাটারাক্ট মানে কি, চোখের মধ্যে যে অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার রয়েছে, এইগুলো কি হচ্ছে, এইগুলো হচ্ছে ঘোলাটে টাইপসের হয়ে যায়, মানে দৃষ্টিশক্তি খুব মানে আবছা হয়ে যায়, ঝাপসা টাইপসের হয়ে যায়। আমাদের চোখের মধ্যে থাকা ওই যে ইয়েগুলো খুব ঘন তরল হয়ে যাচ্ছে, যার ফলে কি স্বচ্ছ প্রতিসারক মাধ্যম হিসেবে সে কাজ করতে পারছে না, যার ফলে দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যায়। তাহলে এটাকে বলছি আমরা ক্যাটারাক্ট, মানে এক কথায় চোখে ছানি পড়া। বোঝা গেল? তাহলে এই চারটে জিনিস আমাদের পড়তে হচ্ছে। নেক্সট চলে আসবো এবার গমন, প্রাণীদের সাড়া প্রদানের প্রকার হিসেবে গমন। দেখো স্নায়ুতন্ত্র আমরা দেখলাম, স্নায়ুতন্ত্রের মধ্যে মানে আমরা একটা একটা করে সব সাড়া প্রদানই দেখছি প্রথম থেকে। উদ্ভিদের সংবেদনশীলতাতে আমরা দেখেছি উদ্ভিদ উত্তেজনায় সাড়া দেয়, সেটা এক ধরনের সংবেদনশীলতা, বিভিন্ন চলনের মাধ্যমে সাড়া প্রদান করেছে। আচ্ছা, প্রাণীদের কি দেখলাম, ও আচ্ছা উদ্ভিদের আর একটা জিনিসও দেখেছি, হরমোন দেখেছি। হরমোন তাদের বিভিন্ন কাজের জন্য সাড়া প্রদান করছে। প্রাণীদের ক্ষেত্রেও দেখলাম যে প্রাণী হরমোন বিভিন্ন ধরনের কাজে সাড়া প্রদান করছে। আর একটা দেখলাম প্রাণীদের কি, স্নায়ুতন্ত্র, যে স্নায়ুতন্ত্রের মাধ্যমেও কিন্তু সে পরিবেশের উদ্দীপনা সাড়াই প্রদান করছে। মানে এগুলো সব হচ্ছে কি কি উপায়ে পরিবেশের সাথে সমন্বয় সাধন আমরা করছি। তাহলে আরও একটা লাস্ট পদ্ধতি, যেটা হচ্ছে প্রাণীদের গমন। এই গমনের মাধ্যমেও কিন্তু প্রাণী সাড়া প্রদান করছে, মানে এটাও কিন্তু এক ধরনের সাড়া প্রদানের একটা পদ্ধতি। তাহলে গমন পড়তে গেলে আমাদের প্রথমে গমন জিনিসটা কি জানতে হবে। গমন কাকে বলে? গমন হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন। আমরা চলনও জানি, গমনও জানি। চলন আর গমনের মধ্যে কিন্তু একটা বেসিক পার্থক্য রয়েছে। চলন হচ্ছে, ধরো আমি একটা জায়গায় স্টিল দাঁড়িয়ে আছি এবং হাত পায়ের মুভমেন্ট করছি, তাহলে এইটাকে বলা হচ্ছে কি চলন। আর আমি যদি এই এক জায়গা থেকে আর এক জায়গায় এই যে আমি স্থান পরিবর্তন করছি, এইটাকে কি বলবো, এটাকে বলবো গমন। ঠিক আছে, তাহলে উদ্ভিদের ক্ষেত্রে কি গমন দেখতে পাওয়া যায় না, উদ্ভিদের ক্ষেত্রে শুধু চলন দেখতে পাওয়া যায়। হ্যাঁ, তবে কিছু কিছু ক্ষেত্রে তোমরা বলবে ম্যাম দেখেছিলাম তো, আমরা ক্ল্যামাইডোমোনাসকে দেখেছিলাম এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, ভলভক্সকে দেখেছিলাম। হ্যাঁ, কিছু এককোষী শৈবাল আছে যারা কিন্তু মুভ বা এক জায়গা থেকে অন্য জায়গায় গমন করে থাকে, কিন্তু ম্যাক্সিমাম উদ্ভিদ, যত হায়ার প্লান্টস তোমরা দেখবে, সেগুলো কিন্তু গমন করতে পারে না। কিন্তু প্রাণীরা গমন করতে পারে। তাহলে কিসের মাধ্যমে প্রাণীরা গমন করে? পেশির মাধ্যমে গমন করে, তাই না? তাহলে এই পেশি কোষগুলো সম্পর্কে আমাদের কিন্তু একটু জানতে হবে। তারপরে পেশিগুলো কার সাথে কানেক্টেড? দেখো আমরা যেসব পেশি নাড়াতে পারছি সেগুলো কিন্তু আমাদের অস্থির সাথে কানেক্টেড, আমাদের কঙ্কাল তন্ত্রের সাথে কানেক্টেড, তাই না? তাহলে এই অস্থির সাথে কানেক্টেড বলে কিন্তু আমরা অস্থিগুলোও কি আমাদের গমনে কিন্তু হেল্প করছে। তাহলে অস্থি, পেশি এগুলো সব আমাদের কি করে? গমনে সাহায্য করে। তাহলে আমরা দেখি বিভিন্ন প্রাণীর গমন সম্পর্কে একটু দেখে নিই। ফার্স্টে রয়েছে অ্যামিবা। অ্যামিবা কেমন দেখতে? অ্যামিবা হচ্ছে এককোষী এক প্রকার প্রাণী। ধরো এরকম ধরনের অ্যামিবাকে দেখতে, এর মধ্যে একটা স্বাভাবিক নিউক্লিয়াস রয়েছে, আর এর মধ্যে কি থাকে? সাইটোপ্লাজম প্রেজেন্ট থাকে। এটা হচ্ছে একটা নর্মাল অ্যামিবা। এ কি করবে? মুভ করবে এর মধ্যে থাকা যে কোনো একটা অংশকে, মানে এর তো নির্দিষ্ট কোনো শেপ নেই, এ যে কোনো জায়গায় বৃদ্ধি পেতে পারে, যে কোনো জায়গায় কমে যেতে পারে। তো এর কি করবে? সাইটোপ্লাজমের উপবৃদ্ধি তৈরি করবে। সাইটোপ্লাজম কোনো একদিকে বেশি পরিমাণে মুভ করবে আর পেছন দিকটা ধরো কমে গেল, এভাবে মুভ করছে। তাহলে এইভাবে মুভ করে যে উপবৃদ্ধি তৈরি করলো, এই উপবৃদ্ধিটাকে আমরা কি বলবো? এটাকে বলবো সিউডোপোডিয়া বা ক্ষণপদ। সিউডোপোডিয়া বা এটাকে কি বলবো? ক্ষণপদ। এবার এই যে সাইটোপ্লাজমিক উপবৃদ্ধি তৈরি করলো, এ একটু পরে গিয়ে ওটাকে মাটিতে টাচ করবে। তাহলে এ কি করছে? নিচের যে তল, এটার সাথে এখানে টাচ করবে। টাচ করার পর এর পুরো বডিটাকে আবার এরকম ঘুরিয়ে নিয়ে চলে যাবে, পুরো বডিটা। তাহলে কি হয়ে যাবে? এ আবার কিন্তু এরকম সামনের দিকে এগিয়ে গেল। তো এইভাবে কি করছে? এ মুভ করছে, এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন করছে। কিসের মাধ্যমে? ক্ষণপদ বা সিউডোপোডিয়ার মাধ্যমে। এইভাবে অ্যামিবা চলন করে থাকে। আর কি রয়েছে? প্যারামেসিয়ামের গমন। প্যারামেসিয়াম কেমন দেখতে? প্যারামেসিয়ামও এক প্রকার প্রাণী, ঠিক আছে? এই ধরো প্যারামেসিয়াম রয়েছে। প্যারামেসিয়ামের বডি বাইরে প্রচুর এরকম সরু সরু
হেয়ারের মতন স্ট্রাকচার দেখতে পাওয়া যায়, এগুলোকে বলা হয় কি সিলিয়া। এগুলো সব কি সিলিয়া, এগুলো হচ্ছে কি সিলিয়া। তো এই একাধিক সিলিয়ার মানে ধরো এরকম ভাবে রয়েছে, তো কখনো এরকম কখনো এরকম, মানে এই সিলিয়ার মুভমেন্টের মাধ্যমে কি করছে, এই এক স্থান থেকে অন্য স্থানে এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, এই সিলিয়ার মুভমেন্টের মাধ্যমে কি করছে, এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করছে। তাহলে কখনো সিলিয়াগুলো এরকম মুভ করছে, কখনো সিলিয়াগুলো এরকম মুভ করছে। ঠিক আছে, তাহলে সিলিয়ার মুভমেন্টের মাধ্যমে এরা কি করছে, এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন করে। নেক্সট ইউগ্লিনা। ইউগ্লিনা কিসের সাহায্যে করে, এই ধরো একটা ইউগ্লিনা, এর রয়েছে কি ফ্ল্যাজেলা, এরকম ধরনের কি রয়েছে ফ্ল্যাজেলা, একটা লম্বা সূত্রাকার ফিলামেন্টের মতন স্ট্রাকচার দেখতে পাওয়া যায়। এটাকে আমরা কি বলবো, ফ্ল্যাজেলা। আর এই ফ্ল্যাজেলার আন্দোলনের মাধ্যমেই কিন্তু এ গমন করতে পারে। মানে ধরো এই ফ্ল্যাজেলাকে একবার এই দিকে, ঠিক আছে, একবার এই দিকে, মানে এই দিকে একবার, এই দিকে একবার, এইভাবে কিন্তু মুভ করে, মানে এইভাবে এ কিন্তু চলতে চলতে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। ফ্ল্যাজেলার আন্দোলনের মাধ্যমে এ কি করছে, এক জায়গা থেকে অন্য জায়গায় গমন করছে। তো এইগুলো গেল কিছু এককোষী প্রাণীর গমন পদ্ধতি। আর কি রয়েছে, এবার চলে আসি মাছের, খুব গুরুত্বপূর্ণ, মাছ কিভাবে সাঁতার কাটে বা মাছ কিভাবে গমন করে। তাহলে দেখো, আমরা তো দেখেছি মাছের তো হাত পা নেই, কি আছে, পাখনা আছে, তাই না? তাহলে একটা মাছকে যদি আমরা দেখি, এই ধর একটা মাছ রয়েছে, আচ্ছা, এই মাছের মধ্যে কত রকমের পাখনা দেখতে পাওয়া যায়, একদম রয়েছে পৃষ্ঠ পাখনা, একদম পৃষ্ঠদেশে কি রয়েছে, পৃষ্ঠ পাখনা প্রেজেন্ট থাকবে, কটা, একটা, একটা পৃষ্ঠ পাখনা প্রেজেন্ট থাকবে। পায়ু পাখনা, পায়ু পাখনা কাকে বলছি আমরা, পায়ু পাখনা এরকম জায়গায় প্রেজেন্ট থাকবে। ঠিক আছে, বায়ু পাখনা একটা প্রেজেন্ট থাকবে এখানে। পুচ্ছ পাখনা একটা প্রেজেন্ট থাকবে, লেজটাকে আমরা পুচ্ছ পাখনা বলি, লেজটাকে আমরা কি বলছি, পুচ্ছ পাখনা বলছি। বক্ষ পাখনা, এই জায়গায় কিন্তু বক্ষ পাখনা প্রেজেন্ট থাকবে। ঠিক আছে, বক্ষ পাখনা কটা থাকবে, এপাশে একটা ওপাশে একটা, এক মিনিট, হ্যাঁ, এপাশে একটা ওপাশে একটা, দুটো বক্ষ পাখনা প্রেজেন্ট থাকবে। আর থাকবে শ্রোণী পাখনা, শ্রোণী পাখনা এপাশে একটা, পেছনের দিকে আর একটা রয়েছে, ওপাশ দিয়েও কিন্তু আর একটা রয়েছে। তাহলে এই যে কটা পাখনা রয়েছে, টোটাল 7টা পাখনা রয়েছে। তো এগুলোর কাজ কি আমি লিখে দিই একটুখানি, এটা কি শ্রোণী পাখনা, পায়ু পাখনা, পুচ্ছ পাখনা, আর কি, আচ্ছা এটা হচ্ছে কি পৃষ্ঠ পাখনা, বক্ষ পাখনা, হলো। আচ্ছা, এই 5 প্রকার পাখনা রয়েছে। তো পৃষ্ঠ পাখনা যেটা, এটা কি করছে, ঘূর্ণন প্রতিরোধ করে, মাছকে ঘুরে যেতে বাধা দেয়। ঠিক আছে, মানে সোজাসুজি চলতে সাহায্য করে, সোজাসুজি সাঁতার কেটে যেতে সাহায্য করে, নাহলে তো এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে যেত। ঠিক আছে, তো এই ঘূর্ণন প্রতিরোধ করে। ঠিক আছে, ঘূর্ণনকে প্রতিরোধ করে। পায়ু পাখনার কাজ কি, পায়ু পাখনার কাজ হচ্ছে কি ভারসাম্য রক্ষা করা, এর দেহের ভারসাম্য মেনটেন করা। পুচ্ছ পাখনা এ কি করছে, পুচ্ছ পাখনাটাকে লেজটাকে এইভাবে মুভ করে, মানে এই ধরো লেজ রয়েছে এইভাবে কিন্তু মুভ করছে, মানে এই দিকে করলে মাছটা ওদিকে বেঁকে যাবে, এই দিকে করলে মাছটা এইদিকে বেঁকে যাবে। মানে যেমন গাড়ি স্টিয়ারিং হয় না, এদিকে করলে ওদিকে গাড়ি মুভ করবে, এদিকে করলে ওদিকে গাড়ি মুভ করবে। তো লেজের যে আন্দোলন, এই লেজের আন্দোলনের মাধ্যমে এরা কি করছে, দিক নির্ণয় করে যে সে কোন দিকে এগোবে, এটা। তারপরে বক্ষ পাখনা কি, এটা স্থির অবস্থায় তাকে জলের মধ্যে স্থিরভাবে ভেসে থাকতে সাহায্য করে। ঠিক আছে, এটা একটা গেল। আর রইল কি শ্রোণী পাখনা, যেটা সামনে সাঁতার কাটতে সাহায্য করে, এই যে শ্রোণী পাখনা একে সাঁতার কাটতে সাহায্য করে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই গেল কি
মাছেদের পাখনা, পাখনা এইগুলোর সাহায্যে কি সাঁতার কাটতে সাহায্য করে। ঠিক আছে, আচ্ছা এবার চলে আসবো সাঁতার কাটতে আর কি কি সাহায্য করে। আর একটা মেইন জিনিস যেটা মায়াটম পেশি, এখানে লিখি মায়াটম পেশি, মাছের গমনে এর কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এটা কিন্তু প্রশ্ন আসতে পারে, মায়াটম পেশির ভূমিকা লেখো। তো মায়াটম পেশি কেমন দেখতে হয়, এই ধরো মাছটা রয়েছে, মাছের এই ধরো মাঝে মেরুদণ্ডটা, আর পেশিগুলো কেমন ভাবে থাকে, এরকম ভি শেপে। এইগুলোকে বলা হচ্ছে কি মায়াটম পেশি। আর এই পেশির সংকোচন প্রসারণের জন্য কি করছে, এ কিন্তু এদিক ওদিক বেঁকে যেতে পারে। এই যে লেজটাকে বাঁকাচ্ছে, লেজটাকে বাঁকালে কি দেখো লেজটা এই দিকে করেছে, ওই দিকে মুভ করছে, তাহলে এই যে বডিটা মুভ করছে, এই বডিটা বেঁকে যাচ্ছে, এটা কিসের মাধ্যমে, এই মায়াটম পেশির সংকোচন প্রসারণের মাধ্যমে। ঠিক আছে, তো এই মায়াটম পেশির কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে। আর কি রয়েছে, পটকা, মাছের মধ্যে কি রয়েছে আর একটা পটকা, এই পটকারও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, জলে ভাসতে ডুবতে সাহায্য করে। পটকার মধ্যে সে বায়ু প্রবেশ করিয়ে দেয়, পটকা ফুলে যায়, পটকা ফুলে গেলে কি ওর ওজনটা বেড়ে যাবে, সরি ওজনটা কমে যাবে বা হালকা হবে, তখন কি জলে ভেসে উঠবে। আবার পটকা থেকে বায়ু বের করে দেবে, চুপসে যাবে, সে কিন্তু জলে ডুবে যাবে। তো ভেসে উঠতে ডুবে থাকতে এগুলোতে সাহায্য করে কি মাছের পটকা। ঠিক আছে, তাহলে এই গেল মাছের গমন। নেক্সট পাখির উড্ডয়ন, পাখির উড়তে সাহায্য করে কে, পাখির ডানা। ঠিক আছে, পাখির যে ডানা, পাখির ডানার গঠন এমন সে কি এই বাতাসকে কেটে কেটে সে উড়তে সাহায্য করে। ঠিক আছে, এর মধ্যে এদের যে পালক, এই পালক দু রকমের আছে, কি কি, রেমিজেস আর রেক্ট্রিসেস। রেমিজেস রেমিজেস কটা আছে, 23টা। রেক্ট্রিসেস কটা আছে, 12টা। রেমিজেস আর রেক্ট্রিসেস হচ্ছে 12টা, রেমিজেস হচ্ছে 23টা আর রেক্ট্রিসেস হচ্ছে 12টা। তাহলে এইগুলো কি, এটা হচ্ছে তোমার দেহের পালকগুলোকে বলা হচ্ছে, আর এটা হচ্ছে কি লেজের বড় যে পালকগুলো রয়েছে সেগুলোকে বলা হচ্ছে। তাহলে ডানা তো উঠতে সাহায্য করছে পাখির উড্ডয়নে। আর কি সাহায্য করছে, কিছু উড্ডয়ন পেশি রয়েছে, কিছু উড্ডয়ন পেশি রয়েছে যেগুলো পাখিকে উঠতে সাহায্য করছে। ঠিক আছে, তাহলে এগুলো গেল পায়রার উড্ডয়নে। আর কি সাহায্য করছে, মানুষের গমনে। মানুষের গমনে কে সাহায্য করছে, মানুষের গমনে সাহায্য করছে মানুষের অস্থি আর পেশি। ঠিক আছে, অস্থি আর পেশি। অস্থি মানে কি, আমাদের মধ্যে যে বোনস বা হাড়গুলো রয়েছে, ধরো এই ধরো বোনস, একটা বোনস, তাহলে এই যে হাড় এটাকে কি বলা হচ্ছে, অস্থি। তো অস্থি কিভাবে আমাদের চলনে সাহায্য করছে বা গমনে সাহায্য করছে, আচ্ছা অস্থি কিভাবে সাহায্য করছে, মানে আমাদের এই যে পুরো কঙ্কাল তন্ত্র বা স্কেলেটাল সিস্টেম রয়েছে, কঙ্কাল তন্ত্রের মধ্যে সমস্ত অস্থি কিন্তু আমাদের চলনে সাহায্য করে। কিভাবে দেখো, এই অস্থিগুলোর সাথে কিছু পেশিও যুক্ত থাকে, তাই না, কিছু মাসল বা পেশি যুক্ত থাকে। তো পেশি যুক্ত থাকে, এগুলো হচ্ছে কি পেশি। ঠিক আছে, তাহলে এইগুলোকে কি বলা হচ্ছে, ঐচ্ছিক পেশি। কি ধরনের পেশি এগুলো, ঐচ্ছিক পেশি। তো এই পেশির সংকোচন ও প্রসারণের মাধ্যমে কি করছে, মানুষ গমন করতে পারে। যখন ধরো সে দৌড়চ্ছে, এই পেশির মধ্যে কি থাকে, পেশির মধ্যে গ্লাইকোজেন থাকে, আর এই গ্লাইকোজেন কি করছে, সংকোচন প্রসারণ ঘটাচ্ছে পেশির মধ্যে। আরো কিছু রয়েছে পেশি তন্তু, অ্যাক্টিন আর মায়োসিন, এই ধরনের বেশ কিছু পেশি তন্তু কিন্তু প্রেজেন্ট রয়েছে। ঠিক আছে, পেশির মধ্যে কি রয়েছে, দু ধরনের
পেশিতন্তু প্রেজেন্ট। পেশিতন্তু প্রেজেন্ট কি কি? একটা হচ্ছে অ্যাক্টিন আর একটা হচ্ছে মায়োসিন। অ্যাক্টিন আর মায়োসিন প্রেজেন্ট। এই অ্যাক্টিন আর মায়োসিন মিলে কি করছে? এরা সংকোচন আর প্রসারণ ঘটায়। এরা মিলে কি করছে? পেশির সংকোচন ও প্রসারণ ঘটাচ্ছে। সংকোচন ও প্রসারণের মাধ্যমে এরা কি করছে? যে অঙ্গটা সেই অঙ্গের মুভমেন্ট শো হচ্ছে, আর মানুষ কিন্তু সেভাবেই সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ধরো সে এগিয়ে যাচ্ছে পায়ের, আমি পায়ের কথা যদি বলি, পায়ের যে পেশিগুলো রয়েছে সেখানে চাপ প্রদান পড়ছে। চাপ পড়ার ফলে সেখানে কি হচ্ছে? সেখানে একটা মেকানিজম আছে অ্যাকচুয়ালি, আমাদের ক্যালসিয়াম আয়ন প্রচণ্ড বেড়ে যায়। আর ক্যালসিয়াম আয়ন কি করে? পেশির মধ্যে প্রবেশ করে। পেশির মধ্যে প্রবেশ করে এই অ্যাক্টিন মায়োসিনকে কাছাকাছি এনে দেয়। তো অ্যাক্টিন মায়োসিনগুলো অ্যাকচুয়ালি কীভাবে অ্যারেঞ্জ থাকে? অ্যাক্টিন মায়োসিনগুলো ধরো এইভাবে পরপর পরপর কিছু রয়েছে মায়োসিন, তারপরে থাকে কিছু এরকম অ্যাক্টিন। তো এই অ্যাক্টিন মায়োসিন যখন কাছাকাছি এসে কম্প্যাক্ট হয়ে যাবে তখন সেগুলো পেশিটা সংকোচন করে। আবার যখন এগুলো ছেড়ে যাবে তখন পেশি প্রসারিত হয়। তো আমরা যখন কোনো কিছুর উপর চাপ প্রয়োগ করছি তখন কি আমাদের অ্যাক্টিন মায়োসিন পেশিগুলো কি হচ্ছে? মানে তন্তুগুলো সংকুচিত হচ্ছে। সংকোচন হওয়ার ফলে আমাদের পেশি সংকুচিত হয় এবং আমরা কি করে ভর দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ঠিক আছে, যেই আবার পাটা তুলছি, যে পাটা তুলছি সেই পায়ে কি হচ্ছে? রিল্যাক্স হয়ে গেল। রিল্যাক্স কেন? কারণ অ্যাক্টিন মায়োসিন পরস্পর থেকে দূরবর্তী স্থানে সরে গেল, এইভাবে রিল্যাক্স হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু মানুষের গমন পদ্ধতি চলে। আচ্ছা, গমনে মানুষের গমনে সচল অস্থিসন্ধি, মানে অস্থিসন্ধি কাকে বলে? দুটি অস্থির সংযোগস্থলকে অস্থিসন্ধি বলা হবে। যেমন ধরো কি কি ধরনের অস্থিসন্ধি তোমাদের রয়েছে? কবজা সন্ধি আর বল সকেট সন্ধি, এই দুটো সন্ধি তোমাদের পড়তে হবে। কবজা সন্ধি মানে কি? এই যে আমাদের হাতের এই অংশটাকে বলা হয় হিউমেরাস, আর এই জায়গায় দুটো হাড় রয়েছে, রেডিয়াস আর আলনা। তাহলে কি রয়েছে এই জায়গায়? এই ধরো হিউমেরাস, আর এই জায়গা থেকে কি রয়েছে? একটা রেডিয়াস, আলনা, এই যে এই জায়গাটা। তাহলে এই যে অংশটা, এই অস্থিসন্ধিটা কি প্রকৃতির অস্থিসন্ধি? এই জায়গাটা হচ্ছে, এটাকে বলা হয় হিঞ্জ জয়েন্ট বা কবজা সন্ধি। কেমন ধরনের হয় এই কবজা সন্ধিটা দেখতে? মানে এই জায়গাটায় এই যে এরকম ধরনের অংশ থাকে, আর এই জায়গাটা একটা বল লাইক স্ট্রাকচার দেখতে পাওয়া যায়, এরকম বলের মতন একটা স্ট্রাকচার দেখতে পাওয়া যায় এরকম। তাহলে এটাকে বলছি আমরা কি? কবজা সন্ধি। একবার দেখিয়ে দিলাম কবজা সন্ধি কোথায় থাকে? আমাদের কোনই সন্ধি এক প্রকার কবজা সন্ধি। হাঁটু, এই জায়গাতেও কিন্তু দেখতে পাওয়া যায়, দেখো হাঁটুতে দেখতে পাওয়া যাচ্ছে, এইখানটা দেখতে পাওয়া যাচ্ছে, এগুলো সব হচ্ছে কবজা সন্ধি। আরেকটা রয়েছে বল সকেট। বল সকেট মানে কেমন? আমাদের এই যে জায়গাটা, কাঁধের জায়গাটা, এর সাথে কি এখানে রয়েছে হিউমেরাস। এই আমাদের কাঁধের অস্থি যেটাকে বলা হয় স্ক্যাপুলা, আর এই স্ক্যাপুলার সাথে রয়েছে কি? এই জায়গাটাই হিউমেরাস যুক্ত। তাহলে এটা কি এমন সেই বল আর সকেট ওরকম ধরনের, তাই জন্য এটাকে বল সকেট অস্থিসন্ধি বলা হচ্ছে। বল সকেট অস্থিসন্ধি, দেখো এই জায়গাটাই রয়েছে, কালার দিয়ে দেখাই, এই জায়গাটাই রয়েছে বল সকেট। আর কোথায় রয়েছে বল সকেট? এই জায়গাটাও বল সকেট। এই দেখো বল সকেট অ্যাকচুয়ালি এরকম দেখতে হয়, বলটা পুরো ওর মধ্যে ঢুকে যাবে, আর এটা হচ্ছে কবজা সন্ধি বা হিঞ্জ জয়েন্ট, কবজা টাইপসের। তো এই দু ধরনের জয়েন্ট বা অস্থিসন্ধি কিন্তু আমাদের তোমাদের পড়তে হবে। আরও অনেক ধরনের অস্থিসন্ধি আমাদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায়। তো এইগুলো কি? এগুলো আমাদের পেশি মুভ করতে সাহায্য করছে, অঙ্গ সঞ্চালন বা গমনে সাহায্য করছে। কারণ আমরা কি এই যে হাতটাকে মুভ করে কাছে আনতে পারছি, বা হাতটাকে দূরে সরাতে পারছি, পাটাকে ভাঁজ করতে পারছি। তো এই অস্থিসন্ধিগুলোর জন্যই কিন্তু আমরা এগুলো করতে পারি। ঠিক আছে, লাস্ট কি আছে? আচ্ছা চলো লাস্ট আমরা দেখে নেব কঙ্কাল পেশি কত রকমের আছে। ফ্লেক্সার আছে, এক্সটেনশন আছে, অ্যাডাক্টর আছে, অ্যাবডাকশন আছে, অ্যাবডাক্টর আছে, আর রোটেটর পেশি আছে। প্রত্যেকটার এক্সাম্পল কিন্তু আমাদের পড়তে হবে। কি কি? ফ্লেক্সার পেশি, ফ্লেক্সার পেশির এক্সাম্পল কি? বাইসেপস, বাইসেপস, বাইসেপস কোনটা? এটা। তাহলে যে পেশির মাধ্যমে আমরা কি করতে পারি? কোনো মানে দুটি অস্থির সঙ্গে সংযুক্ত থেকে যে পেশির সংকোচনে দুটি অস্থিসন্ধি অঞ্চলে ভাঁজ হয়,
তাহলে আমরা যে হাতটাকে যে ভাঁজ করতে পারছি, এই ভাঁজ করছি কার জন্য? ফ্লেক্সার পেশির সাহায্যে। তাহলে এই যে এই জায়গাটা, এই যে এখানে থাকা বাইসেপস, দেখো তুমি যখন হাত ভাঁজ করছো এই জায়গাটা ফুলে উঠছে, আবার যখন ছেড়ে দিচ্ছে এই জায়গাটা রিল্যাক্স হয়ে যাচ্ছে। তাহলে এই পেশিটাই কাজ করছে। তাহলে এই পেশিটার নাম হচ্ছে বাইসেপস। আর এর ফলে কি হচ্ছে? দুটি অস্থি পরস্পরের সংযোগস্থলে আসে। দুটি অস্থি পরস্পর কাছাকাছি আসে, ফ্লেক্সার পেশি। এক্সটেনশন মানে কি? এক্সটেন্ড করে দেওয়া। এই যে আমি ভাঁজ করে কাছে এনেছিলাম, এবার এটার থেকে দূরে সরে যাবে। তাহলে যে পেশি কি করছে? দুটি অস্থিকে পরস্পর থেকে দূরে সরিয়ে দিচ্ছে। তাহলে আমি সেম লিখলাম, দুটি অস্থি পরস্পর দূরে সরে যায়, তাকে আমরা কি বলছি? এক্সটেনশন। যেমন ট্রাইসেপস। ট্রাইসেপস কোথায় রয়েছে? আমাদের এই স্থানটায় রয়েছে, এই জায়গাটাকে বলা হচ্ছে ট্রাইসেপস। তাহলে যখন দূরে সরাচ্ছি তখন দেখো এই জায়গাটা কাজ হচ্ছে, তখন কিন্তু বাইসেপস কাজ করছে না, ঠিক আছে? ট্রাইসেপস। তারপরে রয়েছে কি? অ্যাডাক্টর পেশি। তারপরে কি রয়েছে? অ্যাডাক্টর। আচ্ছা, যে পেশির সংযোগ মানে সংকোচনের ফলে দূরবর্তী কোনো স্থান কাছে আসে। যেমন হাতটাকে আমি এইভাবে নিয়ে আসতে পারি, ঠিক আছে? তাহলে এই জায়গাটা কিন্তু আমাদের এই পিঠের জন্য। ধরো তুমি কোনো জিনিসকে টেনে নিয়ে আসছো, বাইসেপস ট্রাইসেপস কাজ করছে, কিন্তু তুমি কোনো জিনিসকে টেনে নিয়ে আসছো, তোমার অস্থিকাটা আনছো না, কোনো জিনিসকে টেনে নিয়ে আসছো, তোমার কোন জায়গাটায় প্রেশার পড়বে? এই জায়গাটা, ল্যাটেক্স, এই জায়গাটাই পড়বে, ঠিক আছে? তাহলে এই জায়গাটার এই পেশিটার নাম কি? লটিসিমাস ডরসি। লটিসিমাস ডরসি। তাহলে এটা কি হচ্ছে? কোনো বস্তুকে দেহের নিকটে নিয়ে আসে। তাহলে কোনো বস্তুকে দেহের নিকটে নিয়ে আসে, ঠিক আছে? নেক্সট কি রয়েছে? অ্যাবডাক্টর রয়েছে। অ্যাবডাক্টর কোনগুলো? সরি, এবার ধরো এই যে দেহের নিকটে নিয়ে আসলে কোনো জিনিসকে ঠেলে দিচ্ছ, যখন ঠেলে দেবে তখন দেখবে এই জায়গাটার অংশগুলো কিন্তু কাজ করবে। তাহলে এটা কি? এটার এক্সাম্পল কি হয়ে যাচ্ছে? এটার এক্সাম্পল হয়ে যাবে ম্যাগনাস, পায়ের ম্যাগনাস। কারণ যখন তুমি ঠেলবে থাইয়ের পোর্শনের যে ম্যাগনাস সেটা কিন্তু মুভ করবে। তাহলে এটা কোনো বস্তুকে দূরে সরাতে সাহায্য করে। আর লাস্ট ওয়ান রয়েছে কি? রোটেটর পেশি। তোমাকে ঘূর্ণনে সাহায্য করবে, ঠিক আছে? ঘূর্ণনে সাহায্য করবে। যেমন পাইরিফর্ম ফিমার। ঘূর্ণনে ধরো তুমি এই যে এরকম ভাবে বল ছুটতে পারো, ঘূর্ণন, এগুলো কিন্তু পায়ের এই অংশটা কিন্তু হেল্প করছে। পাইরিফর্ম ফিমার ঘূর্ণনে সাহায্য করে। রোটেটর, রোটেশন মানেই তো ঘূর্ণনে সাহায্য করে, ঠিক আছে? তাহলে এই কটা পেশির এক্সাম্পল আর কাজগুলো মনে রাখবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে আমরা কি কি কমপ্লিট করলাম? আজকে আমরা মূলত এই চ্যাপ্টার 1 টোটালি আমাদের কমপ্লিট হলো। এর পরের দিন যে নতুন চ্যাপ্টার আসবে তোমাদের জীবনের প্রবাহমানতা, আর সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো আশা করব এই চ্যাপ্টারটা প্রত্যেকেরই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ক্লাসটাকে লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।